বেসিক পাইপলাইনিং কনসেপ্টটা তো আমরা দেখে নিয়েছি। বেসিক পাইপলাইনিং কি ব্যাপার, কি বৃত্তান্ত। এবার আমরা পাইপলাইনিং এর আরো কিছু টার্মোলজি দেখে একটা প্রবলেম দেখবো এবং প্রবলেমটার সলিউশনের দিকে এগিয়ে চলে যাবো বাই সাম নিউমেরিক্যাল মিনস, বেসিক কথা বলতে। ঠিক আছে, তো কন্টেন্টে আজকে কি কি কভার আপ করবো, জেনারেল পাইপলাইনিং একটু আবার ওভারভিউ দেখবো। কাকে বলে রিজার্ভেশন টেবিল, যেটা আমি বলেছিলাম এটার নাম হচ্ছে, গতকাল বলেছিলাম হচ্ছে স্পেস টাইম ডায়াগ্রাম এটাকে বলা হয়, বা এটাকে রিজার্ভেশন টেবিলও বলে কিন্তু আমরা জানি। ঠিক আছে, তো এই জিনিসটা একবার আমি আজকে আবার একবার রিভিশন দেখিয়ে দেবো। তারপর কিছু টার্মোলজিস ডিসকাস করব। লেটেন্সি কাকে বলে, খুব ইম্পর্টেন্ট, লেটেন্সি অ্যানালিসিস টার্মোলজির মধ্যে কিছু টার্মোলজিগুলোকে একবার দেখবো, ডেফিনেশন ওয়াইজ 2 নম্বরে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর আমরা দেখবো যে কনফ্লিকশন কি জিনিস, এবং কনফ্লিকশনের পরই কিন্তু আমরা কনফ্লিকশনটাকেই রিমুভ করার জন্য কিন্তু আমরা যেটা বার করব, যেটাকে বলা হয় মিনিমাম অ্যাভারেজ ল্যাটেন্সি, সেটাও দেখবো ভাই নিউমেরিক্যাল মিনস কি করে বার করতে হয়। ঠিক আছে, ফার্স্ট যে বেসিক কনসেপ্টটাকে দেখে যাই। আমরা যখন পাইপলাইনিং পড়েছিলাম, বেসিক পাইপলাইনিং একটা কথা বলে দিয়েছিলাম যখন পড়া হয়, তখন পাইপলাইনিং মানে গল্পটা দেখতে কিছু এরকম হয়, যেখানে আমাদের সিকোয়েন্স অফ স্টেজেস থাকবে এবং তার মাঝখানে কিছু ল্যাচেস থাকবে। এটা বেসিক গল্পগুলো আমরা কিন্তু বেসিক পাইপলাইনিং এ আমরা কিন্তু দেখে নিয়েছি। ঠিক আছে, এখানে কি বলছে, দুটো ধরনের পাইপলাইন হয়, একটাকে বলে লিনিয়ার পাইপলাইন, যেখানে স্ট্রিম লাইন ক্যাসকেড কানেকশন অনলি। এই কথাটার মানে কি, মেন প্রশ্ন। স্ট্রিম লাইন কথাটার মানে হচ্ছে একের পর এক যুক্ত রয়েছে, S1 স্টেজ S2 স্টেজের সঙ্গে যুক্ত রয়েছে, একদম স্ট্রিম লাইন, মানে যেরকম ভাবে জল বয়ে যায় এটাকে স্ট্রিম লাইন বলা হয়, সেরকম স্ট্রিম লাইন কানেকশন রয়েছে। এবং এদের মাঝখানে যে এল এর গল্পটা দেখতে পাচ্ছ, এলটা কি, এলটা হচ্ছে একটা রেজিস্টার বলতে পারো বা ল্যাচ, যে কিনা ইন্টারমিডিয়েট রেজাল্টকে স্টোর করে পাইপলাইনে। এই হচ্ছে বেসিক গল্প। আর এবং সবগুলোতে ক্লক পালস কিন্তু লাগানো রয়েছে, পিওর কথা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় স্ট্রিম লাইন বা লিনিয়ার পাইপলাইন। এবার নেক্সট কনসেপ্টটা হচ্ছে নন লিনিয়ার পাইপলাইন, যেখানে কিন্তু দুরকম কানেকশন থাকে। একটা হচ্ছে ফিডব্যাক কানেকশন, আর একটা হচ্ছে ফিড ফরওয়ার্ড কানেকশন। এই ফিডব্যাক কানেকশন পাইপলাইন, এই যে জিনিসটা, এটা হচ্ছে হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন, যেটা আমরা ডিজাইন করি। ঠিক আছে, বেসিক্যালি এটা হচ্ছে হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন, যেটা কিন্তু আমরা ডিজাইন করে চলি। তো এবার এখানে এরকম ভাবেও ডিজাইন করা হয় যেখানে কিছু ফিডব্যাক কানেকশন এবং ফিড ফরওয়ার্ড কানেকশন রয়েছে। যেরকম হচ্ছে S1 কানেক্ট করছে S2 এর সাথে, আবার S2 S3 এর সঙ্গে, এটা কিন্তু একটা স্ট্রিমলাইন কানেকশন হয়ে গেল। কিন্তু দেখো S1 এর থেকে ডাইরেক্ট S3 তে একটা কানেকশন কিন্তু যাচ্ছে, দেখতে পাচ্ছ, দেখো S1 থেকে S3, এটা এইটাকে বলা হয় ফিড ফরওয়ার্ড। আবার দেখো S3 থেকে ব্যাকে গিয়ে কিন্তু S2 তে যাচ্ছে, এটাকে বলছে ফিড ব্যাকওয়ার্ড। এরকমও কানেকশন হতে পারে। আর একটা পাইপলাইন যে একটাই সবসময় জব পারফর্ম করবে এরকম কোনো কথা নেই। কিন্তু স্ট্রিম লাইন বা আমাদের যে লিনিয়ার পাইপলাইনে এটা দেখতে পাচ্ছ, যেখানে ইনপুট এখান থেকে ঢুকেছে, আউটপুট এখান থেকে গিয়ে বেরিয়েছে, এইরকম ধরনের ডিজাইনে সবসময় কিন্তু একটা ফাংশন বা একটা জবই এক্সিকিউট হবে। সিম্পল কথা যদি বলি, যেরকম আমরা বেসিক পড়েছিলাম যে আমাদের ফেচ, ডিকোড, তারপর হচ্ছে আমাদের অপারেন্ট রিড বলতে পারো, তারপর হচ্ছে এক্সিকিউট বলতে পারো, বা অপারেন্ট রাইট। এই যে যে পাঁচটা ধরে না, এটা জব, একটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে, দিস আর দ্য ফিউ জবস। 5 ধরনের স্টেজের মারফত থেকে যাবে, তাহলে কি এক ধরনেরই কাজ করতে পারে। এটা হচ্ছে লিনিয়ার পাইপলাইনিং বলে। বা নন লিনিয়ার কিন্তু এরকম বলে না, এখানে আমরা মাল্টিপল ফাংশন এক্সিকিউট করতে পারবো। মাল্টিপল মানে এই যে পুরো জিনিসটা, এই যে 5টা স্টেপ দেখলে, এই 5টা স্টেপ নিয়ে এটাকে বলা একটা ফাংশন F1। এরকম ধরুন আরেকটা ফাংশন F2 হতে পারে। ঠিক আছে, এরকম আরেকটা ফাংশন F2 হতে পারে, সেরকম আরেকটা ফাংশন F3 হতে পারে। তাহলে নন লিনিয়ার পাইপলাইনে বলছে আমরা নট অনলি একটা ফাংশন, মাল্টি ফাংশন কিন্তু আমরা এরকম ধরনের পাইপলাইনে কিন্তু আমরা ইউজ করতে পারি, যেখানে আমাদের ফিড ব্যাকওয়ার্ড কানেকশন আছে, ফিড ফরওয়ার্ড আছে, এবং তোমার স্ট্রিম লাইন কানেকশনও আছে। যেখানে দেখতে পাচ্ছ এখানে আউটপুট এক্স, এক্স হচ্ছে একটা ফাংশন যেটা কিনা কোনো একটি স্টেজ অতিক্রম করে কাজ করছে, ওয়াই হচ্ছে একটা ফাংশন যে কিছু স্টেজ অতিক্রম করে এটা কাজ করে বার করছে। মানে এখানে দুটো ফাংশনের কথা বলেছে, এক্স একটা ফাংশন, ওয়াই একটা ফাংশন। এই ফাংশনের মধ্যে কিন্তু মাল্টিপল স্টেজেস ইউজ করে, ধরুন এরকম হতে পারে এক্স এর মধ্যে যেটা সেগমেন্ট বা ফেজ বলতে পারো, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, এই ধরে নাও এরকম ভাবে গেছে, এরকম একটা হতে পারে। বা যেটা y1 যে ফাংশন, সে ধরে নাও সিম্পল S1 কে গেছে, তারপরে ডাইরেক্ট S3 তে গেছে, তারপরে S1 এ ফের গেছে, তারপরে S2 তে গেছে, এরকম কিছু ধরে নিয়ে একটা ফাংশন এক্সিকিউট হয়েছে। একটা ফাংশনের মধ্যে কতগুলো স্টেজ থাকবে এটা ইম্পর্টেন্ট কথা না, কিন্তু একটা মাল্টিপল ফাংশন কিন্তু এই স্টেজগুলোকে ধরে তার কিন্তু কাজ কিন্তু করতে পারে। এটাকে বলা হয় নন লিনিয়ার পাইপলাইন। আর নর্মালি আমরা পরবর্তীকালে কিন্তু যে ডিজাইনগুলো দেখবো সেগুলো কিন্তু নন লিনিয়ার পাইপলাইনের উপরেই দেখবো। কারণ কি লিনিয়ার পাইপলাইন যেটা কিনা আমরা যেটা পড়াশোনা করি, থিওরিটিক্যাল অ্যাসপেক্টে পড়াশোনা করি, সেটা কিন্তু খুব একটা বলতে পারো যে মানে সক্ষম না বলতে পারো। কিন্তু আমরা যখনই কথা বলবো, আমরা নন লিনিয়ার পাইপলাইনের এগেনস্টে কিন্তু মেনলি আমরা
কথা বলবো। দেখতে পাচ্ছ নন লিনিয়ার পাইপলাইনের উপর আমরা জেনারেল পাইপলাইন ডিজাইন করি। দেখতে পাচ্ছ কি বলছি, জেনারেল পাইপলাইনে পাইপলাইন মে হ্যাভ ফিডব্যাক কানেক্টর or feed forward connection along with the streamline বা cascade connection is a, so it is a non-linear, যেখানে একটা পাইপলাইনের মধ্যে যেটা ডিজাইন করেছি যার মধ্যে ফিড ফরওয়ার্ড কানেকশন হতে পারে, ফিড ব্যাকওয়ার্ড কানেকশন এবং স্ট্রিমলাইন কানেকশন হতে পারে, সেগুলোকে বলা হয় নন লিনিয়ার বা এটাকে বলা হয় জেনারেল পাইপলাইন। পাইপলাইন যখন সিস্টেম বানানো হয় তার মধ্যে এরকম জিনিস থাকতেই পারে, এটাকেই বলা হয় জেনারেল পাইপলাইন। যেটাকে লিনিয়ার পাইপলাইন কিন্তু খুব সচরাচর বানানো হয় না প্র্যাকটিক্যালি, আর নন লিনিয়ারই বানানো হয়। জেনারেল পাইপলাইন হ্যাজ মাল্টিপল পাথ, প্যারালাল ইউজেস অফ মাল্টিপল ফেজ অ্যান্ড নন লিনিয়ার ফ্লো অফ ডেটা। সিম্পল কথা, যেখানে আমরা মাল্টিপল পাথ একসাথে ব্যবহার করতে পারি, প্যারালাল ইউজ করতে পারছি, একই সাথে ডিফারেন্ট স্টেজ ইউজ হচ্ছে, তো এটাকেই আমরা জেনারেল পাইপলাইন হতে পারে। জেনারেল পাইপলাইন হ্যাজ তিনখানা স্টেজের কথা বলছে। ইট ইজ আ টু ফাংশন পাইপলাইন উইথ ফাংশন এক্স অ্যান্ড ফাংশন ওয়াই। এখানে একটা ছবি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, যেখানে এটা হচ্ছে ইনপুট, এখান থেকে আমাদের ইনপুট আসছে, দিস আর অল দ্য মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সারের পর এই যে L1 ল্যাচ, তারপর আমার S1, এটা 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 হচ্ছে আমাদের সেই স্টেজ এরকমভাবে গেছে, যেখানে কিছু ফিড ফরওয়ার্ড কানেকশন আছে, ফিড ব্যাকওয়ার্ড কানেকশন দিয়ে হয়েছে। এখানে তিনটে স্টেজের কথা বলেছে, S1 S2 S3, তিনখানা স্টেজ দেখতে পাচ্ছ। এবং তারপর প্রত্যেকটি স্টেজকে কানেকশন করানোর আগে আমাদের কি লাগানো রয়েছে, একটা মাল্টিপ্লেক্সার লাগানো রয়েছে। মাল্টিপ্লেক্সার লাগানো হতে পারে, এরকম কোনো বড় কথা না, যে কোনো যখন আমরা হার্ডওয়্যার সার্কিট ডিজাইন করি সেখানে মাল্টিপ্লেক্সার, ডিকোডার, এনকোডার থাকতেই পারে, এটা বড় কথা না। দে আর ইউজ ফর সিলেক্টিং মাল্টিপল কানেকশন পাথ ইন ইভালুয়েটিং ডিফারেন্ট ফাংশন। স্বাভাবিক, যেখানে এই পাইপলাইনে হতো তোমাদের দু তিনটে ফাংশন এক্সিকিউট হচ্ছে, যেখানে এক্স এখানে ওয়াই, এরকম ধরনের দু তিনটে ওয়াই ফাংশন এক্সিকিউট দেখতে পাচ্ছ, এখানে এক্স বেরিয়ে যাচ্ছে, এখানে ওয়াই আউটপুটে বেরিয়েছে, ফাংশন এখানে এক্সিকিউট। তো সেই সূত্রে এখানে গল্পটা কি আসছে, আমরা এই যে মাল্টিপ্লেক্সারের সাহায্যে কি ডিফারেন্ট পাথ কিন্তু আমরা এক্সিকিউট ধরতে পারছি, ডিফারেন্ট পাথ কিন্তু এক্সিকিউট করতে পারছি। ওখানে যখন লেখা ছিল আঁকাতে যে ফিডব্যাক ফিড ফরওয়ার্ড, কিন্তু এটা মাল্টিপ্লেক্সার ছাড়া কিন্তু ডিফারেন্ট পাথ কিন্তু আমরা এক্সিকিউট করতে পারবো না। তারপর এখানে রয়েছে যে এখানে চারখানা ল্যাচেস লাগানো রয়েছে, এই ল্যাচেসটাকেই বলা হয় ইন্টারনাল রেজিস্টার বলতে পারো, বা ল্যাচেস, যেখানে কি যে কি হেল্প করছে, উইচ হেল্প টু জাস্ট স্টোর অ্যান্ড ফরওয়ার্ড দ্য ইনপুট দে রিসিভ। সবসময় বলেছি ল্যাচের কাজ হচ্ছে ইন্টারমিডিয়েট রেজাল্টকে স্টোর করা, বেসিক কথা। দিস ল্যাচ আর অলসো ইউজ অ্যাজ ডিলে টু সিঙ্ক্রোনাইজ দ্য মুভমেন্ট অফ ডেটা ফ্রম ওয়ান স্টেজ অফ পাইপলাইন টু দ্য অ্যানাদার স্টেজ, অ্যান্ড অলসো দে হেল্প অ্যাভয়েড এনি ইন্টারমিডিয়েট ডেটা লস। এটা ডিলের জন্য আমরা এটা ইউজ করি, এই ল্যাচেসগুলো এর মধ্যে আমরা যে ডেটাটা রাখি যাতে কোনো ফেজটা যাতে সিঙ্ক্রোনাইজ করা যায়। সিঙ্ক্রোনাইজ কথাটার মানে কি, যে আমার ধরে নাও S1 ধরে নাও এক্স অ্যামাউন্টে কাজ করতে পারে, এক্স অ্যামাউন্ট টাইম নেয় কাজ করতে, S2 ওয়াই অ্যামাউন্ট টাইম নেয়। তো সেই সূত্রে গেলে আমরা যদি কোনোভাবে তাড়াতাড়ি মানে এক্সে যদি আমরা মানে এক্স অ্যামাউন্টে ধরে নাও এক্স অ্যামাউন্টে যে কাজ হচ্ছে এটা করে যদি পাঠিয়ে দিই, আর ল্যাচ যদি না থাকতো, যদি S1-এ চলে, তাহলে কিন্তু সময় কিন্তু হয়ে যেত। আর ধরে নাও যদি এটা জেড অ্যামাউন্ট অফ টাইমে কাজ করে, ধরে নাও হাইপোথেটিক্যালি বলছি, সেই সূত্রে গেলে S1 থেকে S2-তে গেল, এবার S2 থেকে S3-তে চলে গেল, কিন্তু ধরে নাও বেশি সময় নেয়, ওয়াই টেক্স ওয়াই ধরে নাও গ্রেটার দ্যান জেড, মানে ওয়াইয়ের টাইমটা অনেক বেশি লাগে, তাহলে কি হবে, এখানে ডেটা লস হয়ে যেতে পারে। তো সেই সূত্রে গেলে যে প্রত্যেকটা স্টেজকে কাজ করতে যে সময় নেয়, এখানে একটা ডেটা আমাদের একটা বলতে পারো একটা ডিলে আমরা ইনপুট করি। ল্যাচ 1, ল্যাচ 2, ল্যাচ 3, দিজ আর দ্য ডিলেজ। ডিলে দেওয়ার এটা একটা দুটো পদ্ধতি, এক হচ্ছে ইন্টারমিডিয়েট রেজাল্ট আমরা স্টোর করতে পারি, বা আমরা ডিলে এখানে অ্যাপয়েন্ট করতে পারি, যাতে কিনা প্রত্যেকটা স্টেজ নিজের মধ্যে সিনক্রোনাইজড হয়ে যায়, মানে তাদের কাজ সময়টা যাতে খেয়ে যায় যদি ব্যাপারটা, এই জন্য আমরা কিন্তু এইগুলো ব্যবহার করতে পারি। নেক্সট প্রবলেমে চলে আসবো, রিজার্ভেশন টেবিল কাকে বলে, যেটাকে আমরা স্টেট স্পেস ট্রিও কিন্তু আমরা বলে থাকি। দ্য ইউটিলাইজেশন প্যাটার্ন অফ সাকসেসিভ স্টেজেস ইন আ পাইপলাইন ইজ স্পেসিফাইড বাই দ্য রিজার্ভেশন টেবিল। বেসিক টেবিলের মারফতে আমরা কোন ফাংশনটা সেই কোন ক্লক পালসে কোন স্টেজটাকে কাজ করছে সেটাকে আমরা একটা যদি গ্রাফিক্যালি ডায়াগ্রামেটিক্যালি বলি, সেটাকে বলা হয় রিজার্ভেশন টেবিল। ঠিক আছে, রো রিপ্রেজেন্ট দ্য স্টেজেস অ্যান্ড কলম রিপ্রেজেন্ট দ্য ক্লক টাইম, যেটা তলায় ছবি দেখলেই বুঝতে পারবে। আমি গতকালও বা আগেও বলেছিলাম যে দেখতে পাচ্ছ যেখানে দুখানা অ্যাক্সিস হিসেবে যদি অ্যাপয়েন্ট করো, ওয়াই অ্যাক্সিস তোমার স্টেজেসকে ডিনোট করবে এবং এক্স অ্যাক্সিস যেটা উপরে লেখা আছে এটাকে তোমার ক্লক পালস ডিনোট করে। দ্য টোটাল নাম্বার অফ ক্লক ইউনিট ইন দ্য টেবিল ইজ কল্ড দ্য ইভলিউশন টাইম ফর দ্য গিভেন ফাংশন। এই যে আমরা বানাচ্ছি রিজার্ভেশন টেবিল, প্রত্যেকটা ফাংশনের জন্য বানাবো। একটা পাইপলাইন যদি তোমার মাল্টি ফাংশন পাইপলাইন হয়, যেখানে মোর দ্যান ওয়ান ফাংশন এক্সিকিউট করার মতন ক্ষমতা আছে এই পাইপলাইন সিস্টেমটার, সেই সূত্রে গেলে তাহলে দুটো যদি ফাংশন, আমি হাইপোথেটিক্যালি বললাম যে দুটো ফাংশন এক্স কমা ওয়াই সে এক্সিকিউট করতে পারে, তো এক্স এর জন্য আলাদা রিজার্ভেশন টেবিল হবে, ওয়াই এর জন্য আলাদা রিজার্ভেশন টেবিল। দেখতে পাচ্ছ এখানে
ধরে নাও এবার যদি হাইপোথেটিক্যালি দেখাই যে S1 মানে এক্স ফাংশনটা 1 নম্বর ক্লক পালসে S1 স্টেজকে ইউজ করছে, 2 নম্বর ক্লক পালসে S2 স্টেজকে ইউজ করছে, সেরকম 3 নম্বর ক্লক পালসে S3 স্টেজকে ইউজ করছে, 4 নম্বর ক্লক পালসে আবার S2 কে ইউজ করছে, 5 নম্বর ক্লক পালসে আবার S3 কে ইউজ করছে, 6 নম্বর ক্লক পালসে আবার S1 কে ইউজ করছে, এই করে সে 8 নম্বর ক্লক পালসে S1 কে ইউজ করে এখান থেকে তার এক্সিকিউশন কমপ্লিট হচ্ছে। এই যে এই রিজার্ভেশন টেবিলে এই যে 1 থেকে 8, তাহলে সময় ক্লক পালস 1 দিয়ে শুরু হয়েছিল, 8 গিয়ে শেষ হয়েছে, যে 8 নম্বর যে 8, এই যে 8 ইন্ডিকেট কি করছে তার ইভ্যালুয়েশন টাইম। এ টোটাল এই একটা এক্স কে কাজ করার জন্য 8 ক্লক ইউনিট লাগে, সেই ক্লক ইউনিটটাকে আমরা বলা হয় ইভ্যালুয়েশন টাইম অফ দ্য এক্স ফাংশন। সেরকম দেখো ওয়াইও দেখো, ওয়াই ফাংশনটা এক্সিকিউট করতে গেলে আমাদের 6 ক্লক ইউনিট লাগছে, যদি ইভ্যালুয়েশন টাইমের রেসপেক্টে বলি তাহলে 6 ক্লক ইউনিট কিন্তু ওয়াই ফাংশনটা লাগছে। The reservation table represent the flow of data through the pipeline for one complete evolution. রিজার্ভেশন টেবিল কি বলছে, একটা কমপ্লিট ইভলিউশন কথার মানে হচ্ছে একবার এই এক্স ফাংশনটা একবার পুরো কমপ্লিট করতে, তাহলে এই যে ফ্লো অফ ডেটাটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। কি দেখাচ্ছে? ফ্লো অফ ডেটা, মানে প্রথমে S1 থেকে S2 S3, তারপরে আবার কি S2, তারপরে আবার S3, আবার S1 S3 S1, এই যে পুরো জিনিসটা দেখতে পাচ্ছ এরকম ভাবে এটা ফ্লো অফ ডেটা, কোন স্টেজের মারফতে কোন স্টেজ গেছে, এটাকে আমরা কি বলছি, এটা কে রিপ্রেজেন্ট করে? একটা রিজার্ভেশন টেবিল কিন্তু রিপ্রেজেন্ট করে টু দ্য পাইপলাইন ওয়ান কমপ্লিট ইভলিউশন। একটা কমপ্লিট ইভলিউশন মানে পুরো একবার পুরো শেষ হতে ফাংশনটা, এগুলো কিভাবে ফ্লো হবে, আলটিমেটলি পাইপলাইনে কি হয়, ডেটা গিয়ে ম্যানিপুলেট হয়, তো এগুলো কিভাবে কোন স্টেজ থেকে কোন স্টেজে যাচ্ছে সেটা কিন্তু আমরা বেসিক আমাদের কিন্তু রিজার্ভেশন টেবিল বলে দেয় অফ আ গিভেন ফাংশন। ঠিক আছে, এটা আমি এক্ষুনি ইচ ফাংশন ইভ্যালুয়েট ইন আ স্পেসিফাইড বাই ওয়ান রিজার্ভেশন টেবিল। প্রত্যেকটি ফাংশনের জন্য কিন্তু একটা, যেটা বললাম, আলাদা আলাদা কিন্তু আমাদের রিজার্ভেশন হয়। Multiple reservation table for different function, a static pipeline or linear pipeline specified by a single reservation table, মানে যেগুলো স্ট্যাটিক বা লিনিয়ার পাইপলাইন, যেখানে আমরা একটাই মানে কোনো রকম কোনো মানে ফিড ফরওয়ার্ড ফিড ব্যাকওয়ার্ড নেই, এরকম যদি কোনো স্ট্রিম লাইন যদি পাইপলাইন হয়, সেখানে কিন্তু সবসময় একটাই রিজার্ভেশন টেবিল হবে, কিন্তু ওটা সিঙ্গেল ফাংশন এক্সিকিউট করার জন্য তৈরি হয়। কিন্তু ডাইনামিক বা আমরা বলতে পারি যে যেটা আমাদের মাল্টি ফাংশন পাইপলাইনিং, এখানে কিন্তু মোর দ্যান ওয়ান রিজার্ভেশন টেবিল কিন্তু হলেও হতে পারে, কারণ কি স্বাভাবিক কথা, যেখানে মাল্টিপল ফাংশন এক্সিকিউট হচ্ছে, মাল্টিপল ফাংশন এক্সিকিউট হলে মাল্টিপল রিজার্ভেশন টেবিল কিন্তু আমাদের হতে পারে। এখানে একটা এক্সাম্পল আমি এখানে রেখেই দেখতে পাচ্ছ, রিজার্ভেশন টেবিল ফর নন লিনিয়ার ডাইনামিক পাইপলাইন উইথ টু ফাংশনস এর কথা বলেছি। এই একটা পাইপলাইন যেটা কিনা 3 স্টেজ পাইপলাইনিং, তার দেখতে পাচ্ছ এই পাইপলাইনিং এ দুটো ফাংশন এক্সিকিউট হয়, একটা এক্স একটা ওয়াই। কি করে বুঝছো? দেখো, কখনোই এখান থেকে তুমি একটা পাইপলাইন থেকে দেখে বুঝতে পারবে না যে এক্স ফাংশনটা কোন কোন স্টেজে ইউজ করছে, কখনোই বলা যাবে না, এবং ওয়াই ফাংশনটা কোন কোন স্টেজ ইউজ করছে কখনোই বলা যাবে না উইথ দ্য সিকোয়েন্স অফ টাইম। এইটা বলার জন্যই আমাদের কি লাগবে? রিজার্ভেশন টেবিল লাগবে। যেহেতু দুটো ফাংশন আছে এক্স আর ওয়াই, তার বিনিময়ে দুটো তোমাকে রিজার্ভেশন টেবিল দিয়ে দিয়েছে। আর এখান থেকে তুমি দেখে বলতে পারবে যে এক্স ফাংশনটা প্রথমে কি করছে, ফার্স্টে কি কথা, স্টেজ 1 কে ইউজ করছে, তাহলে S1, তারপর কি ইউজ করছে, S2 ইউজ করছে, তারপর কি ইউজ করছে, S3 ইউজ করছে। এবার তুমি কিন্তু দেখে দেখে বলতে পারবে এবার S4 না S2 ইউজ করছে, তারপর হচ্ছে S3 ইউজ করছে, তারপর তোমার S1 ইউজ করছে, তারপর আবার S3 ইউজ করছে, তারপর আবার S1 ইউজ করছে। তাহলে এই সিকোয়েন্স অফ স্টেজ কিন্তু X1 ফাংশনটা ইউজ করছে অ্যাকর্ডিং টু দ্য আমাদের কিন্তু রিজার্ভেশন টেবিল দেখে আমরা বুঝলাম। দেখো মিলিয়ে নিয়ে নাও, S1 S2 S3, তারপর আবার S2, আবার S3, তারপরে S1, তারপরে S3, তারপরে S1, তাহলে এইভাবে কিন্তু আমার কাজ হলো, দেখে দেখে বুঝে গেলাম আমরা। ঠিক আছে, এবার নেক্সট তাহলে কি কি বুঝবো, ওয়াই ফাংশনটা কি কি স্টেজ ইউজ করছে। দেখো, প্রথমে S1 ইউজ করলো, তারপরে S3 ইউজ করলো, S2 ইউজ করলো, S3 ইউজ করলো, S1 ইউজ করলো, আবার S3। তাহলে ওয়াই ফাংশনটা এই স্টেজ ইউজ করছে, কোনো অসুবিধা নেই, আরামসে করতে পারবে, কোনো ব্যাপার নেই। কিন্তু মাল্টি ফাংশন পাইপলাইনিং, S1 কিছু স্টেজ ইউজ করে তারা কিছু আউটপুট দিচ্ছে, Y1 কিছু স্টেজ ইউজ করে কিছু আউটপুট। এটাকেই গল্পটা বলছে যে একটা ডাইনামিক বা নন লিনিয়ার পাইপলাইনে মোর দ্যান ওয়ান ফাংশন কিন্তু স্টেজটা এক্সিকিউট করতে পারে। এবার প্রবলেমটা কি বলতো, আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এক্স আর ওয়াই এই যে দুটো ফাংশন একই সময় কি আমরা ইনপুট মানে চালানো হয়েছে, এখানে চালানো নিয়ে গল্পগুলো হবে, যেটা পরবর্তীকালে দেখবো। যে গল্পটা ধরে না, আমি এটা কথা বলছি, এটা হাইপোথেটিক্যালি দেখলে বুঝতে পারবে। আমি যদি দেখো, ধরে নাও 1 ক্লক পালসে 1 ইউনিট অফ ক্লক পালসে যদি দুটো ফাংশনকে একই সাথে আমাদের এই পাইপলাইনে চালানো হয়, এটা প্রবলেম হয়ে যাবে। কেন? দেখো
ওয়ান ক্লক পালসে ধরে নাও, আমি যদি ওয়ান ক্লক পালসটা ধরলাম, আমি সিম্পল ওয়ান মানে একটা ইউনিট টাইম ধরলাম একটার সময়, সিম্পল কথা যদি বলি, দেখো 1 PM এ যদি আমি এই এক্স ফাংশনটাকেও চালিয়েছি এবং ওয়াই ফাংশনটাকেও একসাথে চালিয়েছি, তো দুটো ফাংশন এই 1 সেকেন্ডে একটার সময় কিন্তু তারা স্টেজ 1কে ইউজ করছে। তো কখনো এরকম কোনোদিন সম্ভব হয় না যে একটা স্টেজ মানে কি একটা সেগমেন্ট বা ইট ইজ আ হার্ডওয়্যার ইউনিট। তো একটা হার্ডওয়্যার ইউনিটের মধ্যে ওয়ার্ক যেটা যেটা জব অ্যালটেড করে দেওয়া হয়েছে S1কে, সেটা কখনোই দুটো ফাংশন কোনোদিন একসাথে কাজ করতে পারে না। যদি এরকম গল্পটা বলে দিই, এক্স ফাংশনটা যদি S1কে ইউজ করে তখন কিন্তু কেউ ব্যবহার করতে পারবে না। সিম্পল বাথরুমের মতন কথা ভাববে যে বাথরুমে যদি একজন কেউ ঢোকে তাহলে সেই মোমেন্ট অফ টাইমে অন্য কেউ ঢুকতে পারবে না, একদম বেসিক কথা। তো সেই সূত্রে সেখানে একটা এই যে যদি একই সময় দুটো ফাংশন একই স্টেজকে ইউজ করে, এটাকে বলা হয় কোলিশন বলা হয়। এই কোলিশনটাকেই কিন্তু আমাদের পাইপলাইনিং এর মেজর ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, এই গল্পটাকেই আমরা সলভ করার জন্য আমরা পরবর্তীতে এতগুলো বাইরে বাইরে বার করেছি, এতগুলো টেকনিকই দেখি। চলে আসি, দ্য ইভলিউশন টাইম অফ ডিফারেন্ট ফাংশন কি বলছে। আ ফাংশন এক্স রিকোয়ার 8 ক্লক সাইকেল টু ইভ্যালুয়েট। তাহলে আমাদের এন্ডিং টাইম 8 মানে 8খানা ক্লক পালস লাগছে, সেরকম ফাংশন 6 লাগছে, 6 ক্লক পালস লাগছে সেটাকে এক্সিকিউট করার জন্য। চেক মার্কস কি বলছে, ইন দ্য রিজার্ভেশন টেবিল ইন্ডিকেট দ্য করসপন্ডিং স্টেজ ইজ ইউজ অ্যাট দ্যাট টাইম। এই যে চেক মার্কগুলো মানে কি বোঝাচ্ছে, যে বা এখানে ওয়াই লিখেছো এক্স লিখেছো, এই যে চেক মার্কস গুলো যে কোনো রিজার্ভেশন টেবিলের কি ইন্ডিকেট করে, ইন্ডিকেট করে যে সেই ক্লক পালসে সেই স্টেজটা ব্যবহার করা হয়েছে। তার মানে দেখতে হচ্ছে 1 ক্লক পালসে স্টেজ 1 ব্যবহার করা হয়েছে, 2nd ক্লক পালসে স্টেজ 2 ব্যবহার করা হয়েছে, এটাই বলতে চেয়েছে। ঠিক আছে, এবার এখানে কিছু এখানে টার্মস আছে এখান থেকে, যে মাল্টিপল চেক মার্কস কি বলছে। ইন আ রো ইন্ডিকেট রিপিটেড ইউজেস অফ সেম স্টেজ ইন ডিফারেন্ট সাইকেল। মাল্টিপল চেক মার্ক দেখো, দেখতে পাচ্ছ যেরকম এই S1 স্টেজের এই যে রোটার মধ্যে 2-3টে চেক মার্ক আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। এই কথাটার মানে কি, এটাকে বলা হয় মাল্টিপল চেক মার্ক ইন আ রো। এটা কি বোঝাচ্ছে, যে ওই স্টেজটা অনেকবার ব্যবহার করা হয়েছে ওই করসপন্ডিং যে ইভলিউশন টাইমের মধ্যে, মানে এই ফাংশন এক্সটা এক্সিকিউট করার জন্য আমার স্টেজ 1টাকে 3বার ব্যবহার করেছে, এটাকেই বলছে মাল্টিপল চেক মার্ক ইন আ সিঙ্গেল রো বোঝাচ্ছে। ঠিক আছে, মাল্টিপল চেক মার্ক ইন আ কলম কি বোঝায়, ইন্ডিকেট সাইমালটেনিয়াস ইউজেস অফ মাল্টিপল স্টেজ ইন সেম সাইকেল। যদি ধরে নাও যে এরকম একটা গল্পই বোঝায় যে দুটো ধরে নাও এক্স একটি কলমে রয়েছে, এরকম একটি রো থাকতে পারে একটি কলমেই রয়েছে, তার মানে গল্পটা কি, এখানে ইন্ডিকেট করছে যে মাল্টিপল স্টেজ কিন্তু একই তোমার ক্লক পালসে ইউজ করা হচ্ছে, মানে সিঙ্গেল ক্লক পালস মানে 4 নম্বর ক্লক পালসে দুটো স্টেজই আমি ব্যবহার করছি। এরকম হাইপোথেটিক্যালি কেসেসে সম্ভব, নর্মালি সম্ভব না, বাট তাও বললাম এরকমও কিন্তু সিনারিও কিন্তু পরবর্তীকালে আসতে পারে যে এরকম একই ক্লক পালসে মাল্টিপল স্টেজ কিন্তু ব্যবহার করছি। যদি এরকম হতে পারে, ধরে নাও যে কন্টিগুয়াস চেক মার্ক ইন আ রো, মানে ধরে নাও ওয়াই এখানে রয়েছে, আবার এখানে ওয়াই, এখানে আবার ওয়াই, এরকম যদি হয় কন্টিগুয়াস, তার মানে এক হতে পারে যে এই যে স্টেজের কাজটা S2-র কাজটা অনেকটা বেশি, অনেকটা এক্সটেন্ড করা হয়েছে, অনেকক্ষণ ধরে করা হচ্ছে, এটা অনেক সময় নিচ্ছে, দুটো হতে পারে। দেখো, মাল্টিপল কন্টিগুয়াস চেক মার্কস ইন আ রো ইন্ডিকেট এক্সটেন্ডেড ইউজ অফ আ স্টেজ ওভার মোর দ্যান 1 সাইকেল, মানে একই সাইকেলের থেকে বেশি মোর দ্যান 1 সাইকেল এই স্টেজটাকে ব্যবহার করা হয়েছে। ইজ দ্যাট হতে পারে স্লোয়ার স্টেজ নিড মোর টাইম স্লট, এক হতে পারে, বা হতে পারে যেটা বললাম তোমাদের, যেটা অনেকক্ষণ সময় লাগতে পারে, বা স্লোয়ার হতে পারে, দুটোর মানে অনেকক্ষণ এক্সট্রা কাজ হচ্ছে এরকম হতে পারে, বা ওই স্টেজটার ওয়ার্কিংটা অনেকটা কম, মানে ওয়ার্কিংটা অনেকটা স্লো ভাবে কাজ করছে স্টেজটা, এই জন্য অনেকগুলো ক্লক পালস কিন্তু লাগে, এটাকে বলা এক্সটেন্ডেড ইউজ অফ আ স্টেজ। একটা স্টেজকে অনেকক্ষণ ধরে অনেক ক্লক পালস ইউজ করছি। 3 রকম ক্যাটাগরি রিজার্ভেশন টেবিলে হতে পারে, তো একই রোতে হতে পারে, কন্টিগুয়াস না হলে একই রোতে হতে পারে, তাহলে একটা স্টেজ অনেক মানে একটা ফাংশন এক্সিকিউট করার জন্য অনেকবার লাগছে, রিপিটেড ইউজ অফ দ্যাট স্টেজ লাগছে। একই কলমে হওয়া মানে দুটো চেক মার্ক মানে একই টাইমে মাল্টিপল স্টেজেস ইউজ হচ্ছে। কন্টিগুয়াসলি যদি হয় তাহলে কিন্তু আমাদের সিম্পল কথাই বলতে, তাহলে মানে একটা স্টেজ স্লোলি কাজ করছে, মোর দ্যান 1 ক্লক পালস কিন্তু আমাদের এখানে লাগছে। পরের পয়েন্টটা দেখবো যে ল্যাটেন্সি অ্যানালাইসিস টার্মিনোলজি। আর ল্যাটেন্সিকে অ্যানালাইজ করার জন্য কিছু টার্মিনোলজি প্রথমে জানতে হবে। প্রথমত কাকে জানতে হবে, ফার্স্ট যে টার্মটা খুব ইম্পর্টেন্ট টার্ম, যাকে বলা ইনিশিয়েশন। ইনিশিয়েশন কথাটার মানে কি, যেটা এক্ষুনি আমি একদম ক্লিয়ারলি, এই পয়েন্টসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরবর্তীকালে যখন আমরা এটা নিয়ে মানে আমরা ম্যাথামেটিক্স করব, তার কিন্তু জন্য এই টার্মসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট মানে সিনারিওতে রয়েছে। ইনিশিয়েশন কথাটার বেসিক মিনিং হচ্ছে
ধরে নাও আমাদের পাইপলাইনিং এ কি কাজ, আমরা যদি একটা পাইপলাইন সিস্টেম বানাই, সেই পাইপলাইন সিস্টেম যেরকম আমরা বেসিক পাইপলাইন দেখেছিলাম যে আমরা একটা ইনস্ট্রাকশন যে পাইপলাইন আমরা করেছিলাম, আমরা অলরেডি বেসিক এক্সাম্পল দিয়ে পড়ি। পাইপলাইনও তিন প্রকারে হয়, একটা অ্যারিথমেটিক পাইপলাইন, ডেটা পাইপলাইন এবং ইনস্ট্রাকশন পাইপলাইন। আমরা বেসিক ইনস্ট্রাকশন পাইপলাইন নিয়ে মেনলি কথা বলি, যেখানে আমাদের ইনস্ট্রাকশনটা আমাদের 4-5টা ফেজে ডিভাইড হয়ে তারা নিজেরা নিজের কাজটা প্যারালালি মানে মানে ওভারল্যাপ অবস্থায় কিন্তু করতে চলছে। এবার গল্পটা কি, ধরে নাও আমাদের একটা পাইপলাইন সিস্টেমে আমরা যদি একটা, ধরে নাও এই যে দেখতে পাচ্ছ এই পাইপলাইন সিস্টেমের জন্য একটা রিজার্ভেশন টেবিল দেওয়া আছে ফর দ্য ফাংশন এক্স। এবার এই এক্সটা প্রথমে আমাদের শুরু কোথায় হয়েছে, এই শুরু হয়েছে ধরে নাও 1 ক্লক পালসে শুরু হয়েছে। তো ইনিশিয়েশন কি বলছে, রেফার্স টু আ স্টার্ট অফ আ সিঙ্গেল ফাংশন ইভ্যালুয়েশন। মানে এই যে ধরে নাও এইটা 1-এ শুরু হয়েছে, এটাকে বলা হয় ইনিশিয়েশন। মানে এই ফাংশনটা কোন সময় শুরু হয়েছে, এই ফাংশনটা 1 ক্লক পালসে শুরু হয়েছে। ধরে নাও এবার এটা তো একবার গিয়ে শেষ হয়ে গেল, তো আমরা যদি আবার কোনো ফাংশন যদি এই ফাংশনটাই ফাংশন এক্স কে আমি বারবার ক্লক পালসে মানে এই পাইপলাইনিং এ চালাই, তো নেক্সট ফাংশনটা আমি কখন চালাবো। স্বাভাবিক আমরা যদি বেসিক্যালি একটা কথা বলেছিলাম যে সবসময় যে প্রথমে যখন দেখো S1 স্টেজটা ফার্স্ট স্টেজ পর সেকেন্ড ক্লক পালসে মানে এক্স ফাংশনটা আমার স্টেজ 2 চলে গেছে, তার মানে আমার স্টেজ 1 খালি আছে। তাহলে এই জায়গাটা কি আমি এই জায়গাটাই কি আমি নেক্সট ফাংশনটাকে আমি চালাতে পারবো। ধরুন না এক্স এক্স ফাংশন 1 আমি x1 দিয়ে আমি ইন্ডিকেট করছি x1, তাহলে আমি x2 কে কি এখান থেকেই চালাতে পারবো। যদি x2 এখানে চালাতে পারি তাহলে প্রথমে হয়ে গেল, যখন তখন x1 কিন্তু স্টেজ 1 এ আছে। আবার যখন x1 যখন স্টেজ 3 তে গেল তখন কিন্তু s2 কিন্তু আমার স্টেজ 2 তে চলে গেল। এবার x1 যখন আমাদের স্টেজ 4 এ গেল, মানে 4 ক্লক পালস যখন স্টেজ 2 তে গেল, তখন x2 কিন্তু আমার এই জায়গাটা চলে গেল, কোথায় চলে গেল, s3 তে চলে গেল। মানে এইভাবে কি চালাতে পারবো। এই যে দেখতে পাচ্ছি ইনিশিয়েশন কথাটার মানে হচ্ছে স্টার্ট অফ আ সিঙ্গেল ফাংশন ইভ্যালুয়েশন। এই একটা ফাংশন যেখানে স্টার্ট হয়েছে সেটাকে বলা হয় আমাদের ইভ্যালুয়েশন কিন্তু আমরা বলতে পারি। নেক্সট বলছে নাম্বার অফ ক্লক সাইকেল বিটুইন টু ইনিশিয়েশন অফ আ পাইপলাইনিং ইজ কল্ড ল্যাটেন্সি বিটুইন দেম। বা দুটো ইনিশিয়েশনের মধ্যে দুটো ফাংশনকে ইনিশিয়েট করা হয়েছে সার্টেন টাইম। ধরে নাও x1 যে ফাংশনটাকে ইনিশিয়েট করা হয়েছে আমার 1 ক্লক পালসে, আর x2 কে 2 ক্লক পালসে আমাদের ইনিশিয়েট করা হয়েছে। তো তাদের দুজনের মধ্যে টাইম গ্যাপ, এই 2-1 যে টাইম গ্যাপটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ল্যাটেন্সি বলা হয়। খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু 2-1 দুটো ইনিশিয়েশনের মধ্যে, দুটো ফাংশন ইনিশিয়েশনের মধ্যে, ইনিশিয়েশন মানে দুটো ফাংশন যখন শুরু করা হলো। পাইপলাইনে সিম্পল কথা বলছি, ইনিশিয়েশন মানে কাজ শুরু করলো, দুটো ফাংশন যখন কাজ শুরু হলো সেটাকে বলা হয় বেসিক ইনিশিয়েশন বলা হয়। মানে x1 1 ক্লক পালসে শুরু হয়েছে, x2 2 ক্লক পালসে শুরু হয়েছে। এটা 3 হতে পারে কি 4 হতে পারে, যাই হতে পারে, যখন আমি শুরু করাবো তখন বলে শুরু হয়েছে। যখন শুরু হওয়াটাকে বলা হয় ইনিশিয়েশন, মানে এই ফাংশনটা কাজ শুরু করলো। তো দুটো ইনিশিয়েশনের মাঝখানে, দুটো ফাংশনের ইনিশিয়েশনের মাঝখানে সময়টা কি বলা হয়, ল্যাটেন্সি বলা হয়। ইম্পর্টেন্ট, এই যে ল্যাটেন্সি আমরা পরবর্তীকালে অ্যানালিসিস করব। ল্যাটেন্সি ভ্যালু মাস্ট বি আ পজিটিভ ইন্টিজার। আর ল্যাটেন্সি কি হবে, একটা সবসময় কিন্তু একটা পজিটিভ ইন্টিজার কিন্তু এখানে হতেই হবে সবসময়। যে ডিফারেন্সটা নেবো সবসময় ওই অ্যাবসলিউট ভ্যালু মাথায় রাখবে, ঠিক আছে। অ্যাবসলিউট ভ্যালু, ডিফারেন্স কখনো নেগেটিভ, ল্যাটেন্সি কখনো নেগেটিভে হয় না। কখনো তুমি 1-3 বা 2 করবে না, 2-1ই করবো, মানে বড় থেকে ছোট করবো, বা আমি অ্যাবসলিউট ভ্যালু তুমি নিতে পারো, ঠিক আছে। এবার হচ্ছে কোলিশন, এটা ইম্পর্টেন্ট টার্ম, এখানেই আমাদের মেন কথা যে কোলিশনটাকে আমাদের মেন প্রবলেম অফ পাইপলাইনিং। বাট কি বলেছে, বলছে এনি অ্যান অ্যাটেম্প্ট অফ 2 or more initiation to use the same pipeline stage at the same time is called collision। ওই যে 2 or more initiation মানে এই যে বললাম, এবং x2 কে আমি পরবর্তী collision এক্সাম্পল দেখাবো। মানে আমি দুটো ফাংশনকে ইনিশিয়েট করেছি, একটা 1 ক্লক পালসে। দেখো 1 ক্লক পালসে যদি দুটো ফাংশন যদি মানে ধরে না ইনিশিয়েট করতাম, মানে আমার ধরে না এরকম যদি গল্পটা হতো, মানে 1 ক্লক পালসে আমি x1 কে আর x2 কে একসাথে ইনিশিয়েট করি, তার মানে এই একটা স্টেজ, এই S1 স্টেজের মধ্যে x1 ও ঢুকে গেছে, x2 ঢুকে গেছে, সম্ভব। এটাকে বলে কন্ডিশন। মানে বাংলা ভাষায় বলতে সিম্পল কথায় একটা সিম্পল যেটা একটা মানে স্পেসিফিক মোমেন্ট অফ টাইমে যদি দুটো ফাংশন একটাই স্টেজকে এক্সিকিউট করে সেটাকে বলা হয় কলিশন বলা ইন পাইপলাইন। এটাকেই আমাকে সরাতে হবে, কোনোভাবেই কলিশনটাকেই সরাতে হবে। এবার তুমি যদি বলতে পারো যে স্যার একবার একটা ভালো কথা, একটা ফাংশন শেষ হওয়ার পর পরের ফাংশন শুরু করব, তাহলে সেটা পাইপলাইনিং প্রসেস থাকলো কোথায়। কখনো ভেবে দেখো জিনিসটাকে, যে একটা ফাংশন শেষ হওয়ার পর যদি আরেকটা ফাংশন x2 এরকম ভাবে তৈরি করি, তাহলে সেটা পাইপলাইনিং হলো কোথায়।
তো নর্মাল, যেটা আমরা নর্মাল যে ইউনিপ্রসেসর বা মাল্টিপ্রসেসর যেভাবে কাজ করে সেভাবে। পাইপলাইনিং মানে কি, একটা ফাংশন কাজ করতে করতে আমাকে আরেকটা ফাংশনকে ইনিশিয়েট করতে হবে, তাহলেই তো আমাদের পাইপলাইনিং এর অ্যাডভান্টেজটা পাবো। কিন্তু সেখানে দেখা গেছে যে দেখো স্ট্রিমলাইন কানেকশন যেগুলো লিনিয়ার পাইপলাইনে কোনো প্রবলেম হয় না, লিনিয়ার পাইপলাইন একই ধাঁচে যায় বলে আমরা যে এক্সাম্পলগুলো আগে দেখেছিলাম সেটা কোনো সমস্যা হচ্ছিল না। কিন্তু রিয়েল লাইফ সিনারিওতে তো স্ট্রিমলাইন কানেকশন বা স্ট্রিমলাইন পাইপলাইনিং হয় না, নন লিনিয়ার পাইপলাইন হয়। নন লিনিয়ার পাইপলাইনের সমস্যা দেখা যায়, সেখানে আমাদের ফিড ফরওয়ার্ড, ফিড ব্যাকওয়ার্ড এবং স্ট্রিম লাইন সব রকম কানেকশন রয়েছে পাইপলাইন, এগুলো তো আমার ইম্পর্টেন্ট। সেখানে গিয়ে যদি দুটো ফাংশনকে একসাথে চালাতে যায় দেখা যাচ্ছে অনেক সময় ধাক্কা খেয়ে যাচ্ছে, কলিশন হয়ে যাচ্ছে, এটাই ইম্পর্টেন্ট। এই কলিশনটাকেই বন্ধ করার জন্যই কিন্তু আমরা এই গল্পগুলো দেখব, ঠিক আছে। কলিশন মানে কি বলছে, রিসোর্স কনফ্লিক্ট বিটুইন টু ইনিশিয়েশন। তাহলে বুঝতেই পারি রিসোর্স কনফ্লিক্ট কথাটার মানে দেখতেই পাচ্ছ, একটা রিসোর্স নিয়ে দুজন মারপিট করছে। ক্লক ওয়ানে যদি আমি দুটোকে ইনিশিয়েট করে দিতাম, দুটো ক্লক পালস একটা মানে দুটো ফাংশনকে ইনিশিয়েট মানে আমি স্টার্ট করেছি, ইনিশিয়েটের সিম্পল কথা মানে স্টার্ট করা, দুটো ফাংশন স্টার্ট হয়েছে, এটাকে আরো লিখে দিলাম স্টার্ট বলেও তুমি ওরা বুঝতে পারছো। যেই স্টার্ট করে দিলাম তার মানে কি হলো গল্পটা, তার মানে দুটো ফাংশন একই সময় স্টার্ট হয়েছে, তার মানে তার রিসোর্স নিয়ে মারপিট করছে। ভাই স্টেজ ওয়ান কি এটা হার্ডওয়্যার রিসোর্স, ফাংশন মানে সেটা এক্সিকিউট কোনো একটা সোর্স অফ কোড হতে পারে, সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন হতে পারে, সেটা একই রিসোর্সকে দুজন মিলে নিয়ে মারপিট করছে, হওয়া উচিত না। বলছে কলিশন মাস্ট বি অ্যাভয়েডেড, মানে কলিশন গুলোকে কিন্তু আমাদের অ্যাভয়েড করা উচিত। এরকম বলছে কিছু ল্যাটেন্সিস কজ কলিশন আর কিছু ল্যাটেন্সি কলিশন করে। ল্যাটেন্সি মানে কি বলেছিলাম, দুটো ইনিশিয়েশনের ডিফারেন্স, মানে আমাদের x1 আর x2, ঠিক আছে, এটা যখন আমরা স্টার্ট করব তাদের মাঝখানে টাইম গ্যাপটা, মানে x1 যদি ধরে নাও আমি 1 ক্লক পালসে শুরু করেছি, আর x2 ধরে নাও সেম ফাংশন, তার নামটা আমি x1 x2 বলে বলছি, সেম ফাংশন, আমাদের তো একটা পাইপলাইনে তো একই ধরনের কাজ করব, স্বাভাবিক কথা যে x1 x যদি একটা ফাংশন হয় সেটাকে বারবার আমি চালাবো, এটাই পাইপলাইনিং এর মেন কাজ। ধরুন আমি 3 সেকেন্ডে শুরু করেছি, মানে 3 ক্লক পালস, দ্য ডিফারেন্স কি আছে এই 1 আর 2 এর মধ্যে, 1 আর 3 এর 2, তাহলে এই যে এটাকে বলে ল্যাটেন্সি। কিছু ল্যাটেন্সি তে আমরা কলিশন পাই, কিছু ল্যাটেন্সিতে কলিশন পাই না। এবার কিরকম কি ব্যাপারটা একবার দেখলে বুঝতে পারবে। কলিশনের বেসিক কিছু এক্সাম্পলস রয়েছে, দেখতে পাচ্ছ। দেখো এখানে হচ্ছে একটা ফাংশনের কথা বলেছে, এটা অলরেডি একই ফাংশন নিয়ে কথা বলছি, রিজার্ভেশন টেবিল ফর ফাংশন। ভালো করে দেখলে বুঝতে পারবে, যদি আমরা ল্যাটেন্সি 2 আর ল্যাটেন্সি 5, এই কথাটার মানে কি। ল্যাটেন্সি 2 মানে কি, দেখো ল্যাটেন্সি 2 মানে দুটো ইনিশিয়েশনের টাইম গ্যাপ, এটা যে কোনো কিছু হতে পারে, সে কিন্তু কাউন্ট না, সবসময় 1 শুরু করতে কোনো ব্যাপার নেই। দুটো ইনিশিয়েশনের টাইম গ্যাপ 2 হবে, আর দুটো ইনিশিয়েশনের দুটো ফাংশন শুরু হওয়ার টাইম গ্যাপ 2 এবং দুটো ফাংশন শুরু হওয়ার টাইম গ্যাপ 5, এরকম যদি হয় তাকে বলা হয় ল্যাটেন্সি বলা হয়, ঠিক আছে। এরকম দেখলে বুঝতে পারবে, দেখো x1 1 ক্লক পালসে শুরু হয়ে কাজ করছে, x2 3 ক্লক পালসে শুরু হয়েছে, তাহলে দেখো দুটো ইনিশিয়েশনের টাইম গ্যাপ কি আছে, দেখো 2। আর এখানে দেখো সেকেন্ড টেবিলটা যদি বলছে কলিশন উইথ শিডিউলিং ল্যাটেন্সি 2, এবার ধরে নাও নেক্সট ছবি দেখা যাচ্ছে এখানে ল্যাটেন্সি 5 এর একটা এক্সাম্পল আছে। দেখো আমাদের x1 1 শুরু হয়েছে, x2 6 শুরু হয়েছে, তাহলে এদের টাইম গ্যাপ কি আছে 5। মানে এরকম যদি হয়, মানে আমাদের x1 x2 কে আমি ইনিশিয়েট করেছি উইথ দ্য ল্যাটেন্সি 5, মানে হচ্ছে তাদের মধ্যে টাইম গ্যাপ, তখনই শুরু করাটা ইম্পর্টেন্ট না, তাদের মধ্যে টাইম গ্যাপ হচ্ছে 5, ল্যাটেন্সি 5 মানে এটা যে তাদের দুটো ফাংশনকে ইনিশিয়েট করার টাইম গ্যাপ হচ্ছে 5। সেই সূত্রে গেলেই দেখো 2 আর 5 এর যদি গ্যাপে যদি আমি শুরু করি তাহলে কিন্তু কলিশন হবে। দেখো দেখতে পাচ্ছ, দেখো এই জায়গাটা একটা কলিশন হয়ে গেছে অ্যাকর্ডিং টু দিস এক্সাম্পল, যে এক্স ফাংশনটা সবসময় কি বলে যে এই সিকোয়েন্সে কাজ, সিকোয়েন্সটা কি আছে x1 s2 s3, তারপর হচ্ছে s2, তারপরে s3, তারপরে s1, তারপরে হচ্ছে s3 s1, এই হচ্ছে সিকোয়েন্স। সিকোয়েন্স কিন্তু যতবার আমি এক্স ধরনের ফাংশনকে চালাবো এই রকম সিকোয়েন্সই নেবে, ঠিক আছে। তাহলে হিসাব মতন দেখো সবসময় তাই, দেখো আমাদের 4 ক্লক পালসে x1 আমাদের স্টেজ 2 কে ইউজ করছে, আর যেহেতু আমাদের x2 আমাদের শুরু হয়েছে 3 ক্লক পালসে, তো 4 ক্লক পালসে সে তো s2 কে ইউজ করবে অ্যাকর্ডিং টু দ্য বেসিক ডায়াগ্রাম যদি ভাবি। তাই সূত্রে এখানে একটা কলিশন হয়েছে, এখানে কলিশন হয়েছে। যদি ধরেন আবার যদি তার x3 কে যদি 5 শুরু করে তাহলেও কিন্তু দেখো কলিশন হচ্ছে, ঠিক আছে। এখানে আবার 3টে ফাংশনের কলিশন হয়েছে, এরকম কলিশন থাকলে হবে না। বেসিক গল্প বলছি, কলিশন থাকলে এরকম কিন্তু চলবে না। তো এই 5-এর তো প্রথমেই কলিশন হয়ে গেছে, আমি যদি 5টা টাইম ইন্টারভেল পর যদি কোনো আমি একে যদি শিডিউল করি, এক্স টাইপের ফাংশনকে যদি আমি ইনিশিয়েট করি তাহলে তো প্রথমেই কলিশন হয়ে যাবে, মানে সেই সময় x1 কিন্তু স্টেজ 1 কে ইউজ করছিল, সেই সময় x2 চলে এসে স্টেজ 1 কে ইউজ করতে, এরকম করলে হবে না। এগুলো হচ্ছে কলিশনের গল্প। দেখো যে এমন কিছু ল্যাটেন্সিতে তুমি ওটাকে চালাও যাতে কলিশনটা আমাকে রিজলভ করা যেতে পারে, এই বলছে
বেসিক কলিশন গুলোকে আমাদের সরাতে হবে। যদি কলিশন না সরাই তাহলে কিন্তু আমাদের প্রবলেম হয়ে যাবে। তো কলিশন সরানোর জন্য কিছু রকম আমরা টার্মোলজি ইয়ে করবো, সেটাকে বলা হচ্ছে ফার্স্ট হচ্ছে ফরবিডেন ল্যাটেন্সি। ফরবিডেন ল্যাটেন্সি কথাটার মানে সিম্পল কথা হচ্ছে ল্যাটেন্সি দ্যাট কজ কলিশন ইজ কল ফরবিডেন ল্যাটেন্সি। মানে যে ল্যাটেন্সি গুলো, ল্যাটেন্সি মানে কি বলেছিলাম, দুটো ইনিশিয়েশনের টাইম গ্যাপ। তো যেই ধরে নাও আমি কথা বলছি, না ওপরে দেখলে যে 2 ল্যাটেন্সি আর 5 ল্যাটেন্সিতে যদি আমি শুরু করি তাহলে কিন্তু আমার ওখানে কলিশন আসছে। এরকম কোন কোন ল্যাটেন্সি হতে পারে যেখানে ইনিশিয়েট করলে আমার কলিশন আসে, সেগুলোকে বলা হয় ফরবিডেন ল্যাটেন্সি। ফের বলছি, আমাদের আগের এক্সাম্পলে দেখলে 2 ল্যাটেন্সি আর 5 ল্যাটেন্সিটাকে কি বলা হয়, আমাদের কলিশন। সিম্পল কথা বলতে এখানে কলিশন হচ্ছে 2 আর 5 ল্যাটেন্সি রেসপেক্টে আমার কলিশন শুরু হচ্ছে। তো সেই 2 আর 5 ল্যাটেন্সি এরকম কি এরকম কত ধরনের ল্যাটেন্সি হতে পারে, যেই ল্যাটেন্সি গুলোর জন্য আমাদের কলিশন হতে পারে সেগুলোকে বলা হয় ফরবিডেন ল্যাটেন্সি। ঠিক আছে, কি করে আমরা ডিটেকশন করি, এটা বেসিক একটা যখন তোমাকে রিজার্ভেশন টেবিল দিয়ে দেবে, আমরা কি করে দেখে বুঝবো যে কোন কোন ল্যাটেন্সিতে আমার কলিশন আসতে পারে। তো টু ডিটেক্ট আ ফরবিডেন ল্যাটেন্সি one needs simply to check the distance between two check mark in the same row of the reservation table। তাহলে আমাকে এটাকে বার করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের যে রিজার্ভেশন টেবিল দেওয়া হচ্ছে এটা এখান থেকে কিন্তু ম্যাথামেটিক্সটা শুরু হচ্ছে, ভালো করে মন দিয়ে দেখবে, এখান থেকে ম্যাথামেটিক্সের আইডিয়া শুরু হচ্ছে। তো প্রথমে আমাকে ম্যাথামেটিক্সের সবসময় কি বার করতে হয়, ফরবিডেন ল্যাটেন্সি বার করতে হবে। করে বার করবে, যদি বেসিক ম্যাথামেটিক্যাল টার্মে আমি চলে যাই, যে প্রত্যেকটা স্টেজ দেখতে পাচ্ছ S1 S2 S3 এরকম ধরনের স্টেজ দেওয়া থাকবে। তোমাকে প্রত্যেকটি স্টেজের এগেনস্টে কি করতে হবে, এই চেক মার্কসের ডিফারেন্স বার করতে হবে। প্রথমে দেখো দেখতে পাচ্ছ এই দুটোর মধ্যে বার করবে 1 আর 6, দেখো 3টে চেক মার্ক আছে, তাহলে 3টে বেরাবে এখান থেকে, যতগুলো চেক মার্ক ততগুলো বেরাবে। কেন, প্রথমে 1 আর 6 এর বার করলে 6 আর 8 এর বার করবে, তারপরে 1 আর 8 এর বার করবে, দেখো 3টে চেক মার্ক বেরাবে। এখানে এক্সাম্পলে রয়েছে 6 - 1, 8 - 1, তারপর হচ্ছে 8 - 6, যেটা কিনা 5 7 2 পেয়ে গেলে, ভালো কথা। তারপর সেকেন্ড স্টেজে দেখো দুটোই চেক মার্ক, তার দুটো চেক মার্ক মানে একটাই বেরাবে, আর কোনো অসুবিধা নেই। 4 - 2 করে আমি এখানে 2 পেলাম না। S3 তে দেখতে পাচ্ছ, দেখো এখানে 3টে চেক মার্ক আছে, তাহলে এই দুটোর ডিফারেন্স, এই দুটোর ডিফারেন্স আর এই দুটোর ডিফারেন্স বার করতে হবে। দেখো আমরা দেখতে পাচ্ছ 5 - 3, 5 - 3 মানে এই দুটোর, তারপরে 7 - 3, তারপরে 7 - 5, তাহলে 2 4 5। তাহলে এই 3টে স্টেজের মধ্যে, এই 3টে স্টেজের প্রত্যেকটি চেক মার্কের ডিফারেন্ট বার করার পর আমি কিছু 3খানা সেট পেয়েছি। ধরে না, মনে মনে ভাবো, এটা S1 সেট, এটাকে S2 সেট মনে করো, আর এটাকে S3 সেট মনে করো। এখান থেকে আমরা কি নেবো, প্রত্যেকটার মধ্যে আনকমন ভ্যালু অনেক পাবে তুমি। আমরা এখান থেকে কি করব, যেগুলো ইউনিক ভ্যালুগুলোকে আমরা একটা লিস্ট ডাউন সেট বা গ্লোবাল সেটে কনভার্ট করব, এটাকে বলা হবে ফরবিডেন ল্যাটেন্সি সেট বলা হবে। যেখানে দেখো ইউনিক ভ্যালু মানে 2 7 5 4, রিপিটেড ভ্যালুগুলোকে নেবো না। 2 7 5 4 মানে রিপিটেড ভ্যালুগুলোকে বাদ দিয়ে দিলাম, মানে যেগুলো রিপিটেশনস আছে প্রত্যেকটার ইউনিক একটা করে ভ্যালু নিলাম, সেটাকে বলা হয় ফরবিডেন ল্যাটেন্সি। এবার এখান থেকে একটা গল্প তোমরা পেয়ে যাবে যে ফরবিডেন ল্যাটেন্সিতে পেয়ে গেলে মানে এই ল্যাটেন্সিতে যদি আমি কোনো একে এক্সিকিউট করি, মানে এই ল্যাটেন্সিতে যদি আমি কোনো ইনিশিয়েশন করি, তাহলে কিন্তু গিয়ে কলিশন আসতে পারে। ঠিক আছে, মানে দুটো টাইম গ্যাপের পর, মানে দেখো আমি অলরেডি পড়েছিলাম 2 আর 5-এ, তো ওখান থেকে দেখে নিয়েছি, মানে ফরবিডেন ল্যাটেন্সি মানে আর কতগুলো ম্যাক্সিমাম ল্যাটেন্সি হতে পারে যেখানে ইনিশিয়েট করলে আমাদের কি হবে, কলিশন আসবে। কেন, আমি ওপরের এক্সাম্পলে 2 আর 5 দিয়ে তোমাদের বুঝিয়েছিলাম যে হ্যাঁ ঠিক আছে, ও দুটোতে আমাদের কলিশন আসছে। ঠিক আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে আর কি কি হতে পারে, 2 আর 5 ছাড়া 4 আর 7ও আছে। মানে 4 যদি 4টে টাইম গ্যাপের পর, মানে 4 বলতে গেলে কি, মানে x1 ফাংশনটা 1 ক্লক পালসে শুরু হয়েছে, আর 4 টাইম গ্যাপ মানে যদি 5 ক্লক পালসে যদি কাউকে শুরু করাই কোনো ফাংশনকে, তাহলেও কিন্তু গিয়ে দেখবে আমার কিন্তু কলিশন কিন্তু ওখানে হবে। ঠিক আছে, এরকম কতগুলো ল্যাটেন্সি হতে পারে এগুলোতে শুরু করলে, মানে ইনিশিয়েট করলে কোনো ফাংশনকে, মানে ল্যাটেন্সি মানে টাইম গ্যাপ বিটুইন দ্য টু ইনিশিয়েশন। ঠিক আছে, সেই ইনিশিয়েট করলে সেখানে কলিশন আসতে পারে। এই হচ্ছে বেসিক গল্প। তো আমি যদি ফরবিডেন ল্যাটেন্সি যদি পেয়ে যাই, এরপর আমাদের বার করতে হচ্ছে পারমিসিবল ল্যাটেন্সি। পারমিসিবল ল্যাটেন্সি মানে কি হচ্ছে, মানে দেখো আমাদের টোটাল ভালো করে দেখলে বুঝতে পারবে আমাদের এই টাইম ফ্রেমে কতগুলো ক্লক পালস আছে। 1 2 3 4 5 6 7 8, তাহলে 8খানা এরকম ক্লক পালস এখানে ড্রয়িং করা আছে। এগুলো কি বলছি, এগুলো হচ্ছে ক্লক পালস, মানে আমাদের 8টা ম্যাক্সিমাম ক্লক ইউনিট লাগে এই ফাংশনটা এক্সিকিউট করতে। তাহলে এইটুকু বুঝতে পারছো যে 8-এর পর থেকে যদি আমি কোনো ফাংশনকে ফের ইনিশিয়েট করি, মানে 8+, যদি আমাদের টাইম গ্যাপ যদি আমাদের 8
ক্রস করে যায়, দেখো 1 এখানে 9-এ যদি শুরু করি কোনো ফাংশনকে, ধরো x2 ফাংশনকে আমি 9-এ শুরু করেছি, তাহলে 1 - 9 করলে কত হবে, আমরা 8 পাবো। মানে 8 বা 8-এর পর থেকে যে কোনো টাইম গ্যাপে তুমি যদি মানে ল্যাটেন্সিতে তুমি যদি কোনো ফাংশনকে ইনিশিয়েট করো, তাহলে কি হবে, আলটিমেটলি কোনো কলিশন হবে না। কেন, এটা পাইপলাইনিং হচ্ছেই না কোনো। পাইপলাইনিং কি বলেছিল, একটা ফাংশন কাজ শেষ করার আগেই আরেকটা ফাংশনকে ইনিশিয়েট করতে হবে, খুব ভুল না বললে। একটা ফাংশন কাজ শেষ করার পর যদি শুরু করে কোনো ফাংশন, সেটা পাইপলাইনিং এর কোনো কিছুই হলো না। আমাদের আলটিমেটলি কোথায় ভাবতে হবে যে আমরা এই ফাংশনটা কাজ শেষ করার আগে আমি আরেকটা ফাংশনকে ইনিশিয়েট করবো, বাট কোন সময় করব। তাহলে একটা বুঝে গেলাম, এই এই সময়গুলোর গ্যাপে যদি করি তাহলে কিন্তু আমার কলিশন হবে। তাহলে এইগুলোকে বাদ দিয়ে যা পড়ে থাকবে সেগুলো হচ্ছে কলিশন হবে না, সেটাকে বলা হয় পারমিটেবল ল্যাটেন্সি। হচ্ছে ল্যাটেন্সি দ্যাট ডাজ নট কজ কলিশন, তাকে কি বলা হয়, পারমিসেবল ল্যাটেন্সি। দেখো কি করে বুঝবে, তাহলে আমাদের এখানে 1 থেকে 8 আছে, মানে এইখানে গিয়ে শেষ হচ্ছে। তাহলে আমরা বুঝে গেলাম যে দেখো 2, 4, 5, 7 এই ল্যাটেন্সিতে যদি আমরা শুরু করি তাহলে কিন্তু কেস খেয়ে যাব। তাহলে কোন কোন ল্যাটেন্সিতে শুরু করলে কেস খাবো না, ল্যাটেন্সি মানে ইনিশিয়েশন গ্যাপ। তাহলে 1 ইনিশিয়েশন গ্যাপে শুরু করো, তাহলে মানে 2-তে শুরু করলে কোনো প্রবলেম নেই। এই 2 আর এই 2 কিন্তু এক না, গুলিয়ে ফেলবে না, এটা কিন্তু ক্লক পালস আছে এখানে। 1, 2, 3, 4, 5, 7 এগুলো ক্লক পালস, ঠিক আছে। আর এখানে 2 মানে কি, টাইম গ্যাপ। মানে এখানে 2 মানে হচ্ছে আমি যদি 1-এ যদি কোনো একটি ফাংশনকে শুরু করাই, তাহলে 3-তে শুরু করলে টাইম গ্যাপ 2 হবে, ঠিক আছে। 1-এ ধরে নাও x1 কে শুরু করেছি, তাহলে যদি আমি x2 কে যদি আমি 3-তে শুরু করি তাহলে কিন্তু টাইম গ্যাপ হবে 2, বুঝতে পেরেছো। এই 2 আর এই 2 সমান না। আর এটার মানে কি, দেখো 1 এখানে কথাটার মানে হচ্ছে আমি যদি x1 কে যদি 1 ক্লক পালসে শুরু করি, তাহলে x2 কে আমি 2 ক্লক পালসে শুরু করি, তাদের মধ্যে টাইম গ্যাপ হচ্ছে 1। এটাকে বলে ল্যাটেন্সি, মাথায় রাখবে কিন্তু, গুলিয়ে ফেলবে না। 2-তে শুরু করলে মানে এই ল্যাটেন্সিতে শুরু করলে কিন্তু আমার কোনো কলিশন হবে না। 1, 3, 6, 8, তার মানে x1 যদি 1-এ শুরু হয় সবসময়, তাহলে x2 হয় তোমার 2 ক্লক পালসে শুরু হতে পারে, তাহলে 1 + 3 করলে 4 হয়, ঠিক আছে। তাহলে 4 ক্লক পালসে x2 শুরু হতে পারে, কোনো প্রবলেম হবে না। 6 মানে কি, এখানে 6 ল্যাটেন্সি মানে হচ্ছে 1 + 6 মানে 7, মানে এখানে শুরু হলে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, x2 শুরু হলে। আর 1 + 8 মানে হচ্ছে 9, 9-এ তো কোনোদিন প্রবলেম হবেই না, বলেইছি তো। একটা ফাংশন শেষ হওয়ার পর যদি একটা ফাংশন শুরু হয় তাহলে কলিশন কোনোভাবেই হবে না, বুঝতে পারলে। তাহলে গল্পটা পারমিসিবল ল্যাটেন্সি কথাটার মানে হচ্ছে এই ল্যাটেন্সি ইন্টারভেলে যদি আমি নেক্সট ফাংশনকে মানে শুরু করাই তাহলে কিন্তু কোনো প্রবলেম আমি পাবো না। এখানে গেলেই অঙ্কটা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু এটাকে ভেরিফাই করতে হয় পরবর্তীকালে যে কোনটায় শুরু করলে খুব ভালো হয়, আমাদের থ্রুপুট ভালো হবে। আলটিমেটলি এটা কেন করি আমরা, এখানে প্রথমে একটা সেট পেয়ে যাই যে আমাদের ফরমিডেল ল্যাটেন্সিতে, এই ল্যাটেন্সিতে আমরা যদি শুরু করি তাহলে এখানে আমাদের কলিশন আসবে। ফাংশন তো ছোট হয় না, ফাংশন তো 8 ক্লক পালসে শেষ হয়ে যায় না, এরকম অনেক বড় বড় ফাংশন আছে, এখানে 13, 15, 16 এরকম তোমার বড় বড় ক্লক পালসে গিয়ে শেষ হয়। বাট ম্যাথামেটিক্যাল তোমার পরীক্ষার জন্য 8-এর বেশি দেবে না, প্রশ্নটা এরকম যাবে যে তোমার তুমি পেয়ে গেলে ফরবিডেন ল্যাটেন্সি পেয়ে গেলে, যেখানে হচ্ছে তোমার এই ক্লক পালসের ডিফারেন্সে শুরু করলে আমার প্রবলেম হতে পারে। বাট পারমিসিবল ল্যাটেন্সি কি বলছে যে এই ক্লক পালসের ডিফারেন্স শুরু করলে আমার প্রবলেম হবে না, মানে কলিশন কোনোভাবে হবে না। তো প্রশ্নটা এখান থেকে আমাকে তুমি বার করতে হবে যে কোন ক্লক পালসে কোন ল্যাটেন্সিতে আমি তাহলে ছাড়বো, 1-এ ছাড়বো কি 3-তে ছাড়বো কি 6-এ ছাড়বো কি 8-এ ছাড়বো, এই মেন গল্প। তো 8-এ ছাড়লে তো কোনোভাবে, 8-এর গ্যাপে ছাড়লে তো কোনোভাবে ইনিশিয়েট করলে তো কোনো পাইপলাইনিং হলোই না। তাহলে 1, 3, 6 করে রইলো। তো 1-এ ছাড়বো কি 6 ছাড়বো কি 3-তে, এটার জন্য আরো কিছু টার্মস জানতে হবে যে কোন সময় ইনিশিয়েট করা, এখানে মেন প্রশ্নটাই। আমাদের কিন্তু এখান থেকে একটা গ্লোবাল সামারি একটাই পাই যে কোন সময় আমি কলিশনকে বাদ দিয়ে আমি দুটো ফাংশনকে একই সাথে চালাতে পারবো, যেখানে পাইপলাইনিং স্কিমটা থাকবে। মানে একটি ফাংশন শেষ হওয়ার আগে আরেকটি ফাংশনকে শুরু করতে চাইছি, যেখানে কলিশন হবে না, এরকম কথাটাই ভাবতে চলেছি। তাই এটার জন্য আমাকে আরো কিছু প্যারামিটার্স মাথায় রাখতে হবে, দেখতে হবে যে কলিশন কি আগেও কোনোভাবে, এটা তো বুঝে গেলাম যে পারমিসিবল ল্যাটেন্সিতে শুরু করলে কোনোভাবে কলিশন আসবে না, কিন্তু এখান থেকে কি করতে হবে, আমাদের থ্রুপুটকে বাড়াতে হবে। মানে কোন ল্যাটেন্সিতে যদি আমি, দেখো এইটুকুনি আমরা সবসময় চাইবো কি যে একদম, তাহলে দেখো 1টা কিন্তু বেস্ট চয়েস, তাহলে আমি কিন্তু এর পরেই আমি x2 কে শুরু করে দিতে পারি। কারণ সবসময় তো এটাই বলতে চেয়েছি যে আলটিমেটলি আমি যদি পরের ক্ষণেই যদি শুরু করে, তাহলেই তো আমাদের ম্যাক্সিমাম আমাদের ইউটিলাইজেশন হবে আমাদের, তাহলেই তো আমরা ম্যাক্সিমাম পাইপলাইন ফিচার্সটাকে ইউজ করতে পারবো। তো এরকম কোনতে শুরু করলে আমাদের ম্যাক্সিমাম থ্রুপুট পাবো, সেটাই আমরা এক্সাম মানে পুরোটাই আমরা মানে অ্যানালিসিস করে দেখবো যে কোনটাই সব থেকে ভালো হচ্ছে। তার আগে এই পারমিশন ল্যাটেন্সি জেনে গেছি, তারপর আর কিছু কিছু টার্মোলজি জানবো। এই ল্যাটেন্সি সিকোয়েন্স কাকে বলে, মানে এই টার্মসগুলো না জানলে আমরা ম্যাথসে ঢুকতে পারবো না।
ল্যাটেন্সি সিকোয়েন্স কি বলছে, ইট ইজ আ সিকোয়েন্স অফ পারমিসিবল ল্যাটেন্সি বিটুইন সাকসেসিভ টাস্ক ইনিশিয়েশন। ঠিক আছে, মানে গল্পটা কি বলতে যাচ্ছে, মানে আমরা x1 সময়টা যে সময় শুরু করেছি, তারপরে x1 ফাংশনটা যে ক্লক পালস শুরু করেছি, তারপরে যে ক্লক পালসে x2 শুরু করেছি, এই যে ডিফারেন্সটা দুটো জবকে সাকসেসফুলি আমরা ইনিশিয়েট করার মধ্যে যে সিকোয়েন্সে আমি বারবার করছি, সেটাকে সিম্পলি বলতে পারো আমরা ল্যাটেন্সি সিকোয়েন্স। যেরকম আমি সিম্পল এক্সাম্পল যদি বলি, এখানে দেখতে পাচ্ছ এটা ল্যাটেন্সি সিকোয়েন্স 6 সাইকেল 6, এটাকেই ল্যাটেন্সি সাইকেল বলা হয়। যদি কোনো সিকোয়েন্স যদি রিপিট হয় ফর দ্য সেম সাবসিকুয়েন্ট সাইকেল ইনডিফিনিটলি, সেটাকে বলা হয় ল্যাটেন্সি সাইকেলও বলতে পারবো, মানে একই অর্ডারে কিন্তু কাজগুলোকে ইনিশিয়েট করছি। তোমরা জানো যে 6 ক্লক পালসে যদি আমি প্রত্যেকটা কাজকে ইনিশিয়েট করি টাইম গ্যাপের রেসপে, তাহলে কিন্তু কোনো কলিশন হবে না। দেখো আমাদের x1 শুরু হয়েছে 1 ক্লক পালসে, x2 শুরু হয়েছে 7 ক্লক পালসে, x3 শুরু হয়েছে 13 ক্লক পালসে। দেখো টাইম গ্যাপ দেখো 1, 7 আর 13, দেখো সবগুলোর মধ্যে ডিফারেন্স কত 6 আছে। তাহলে প্রত্যেক 6 ক্লক পালস পর পর আমি কিন্তু একটা জবকে ইনিশিয়েট করছি। তাহলে এই যে সিকোয়েন্সটা যে মেনটেন করছি, যে 6খানা ক্লক পালস পর পর ইনিশিয়েট করাটাকেই বলা হয় কি আমাদের ল্যাটেন্সি সাইকেল কিন্তু আমাদের বলা হয়। সেরকম আমাদের একটা সিঙ্গেল দেখলে এরকম মাল্টিপল ল্যাটেন্সি সাইকেল হতে পারে। দেখো আমাদের দেখো x1 আমাদের 1 ইউনিটে এক্সিকিউট হয়েছে, x2 আমাদের 2 ক্লক পালসে আমরা চালু করেছি, তাহলে x1 1, তারপর 2তে আবার ইনিশিয়েট করেছি, তারপর আবার দেখো x3 কোথায় গিয়ে ইনিশিয়েট করেছি, দেখতে পাচ্ছ 3তে x10 এ গিয়ে 10 ক্লক পালসে গিয়ে x3 ইনিশিয়েট হয়েছে, তারপরে x4 কোথায় ইনিশিয়েট হয়েছে 11 ক্লক পালসে কিন্তু ইনিশিয়েট। দেখো এদের মাঝখানে টাইম গ্যাপ দেখো 1, আর এখানে হচ্ছে দেখো 2 আর 10 এর মাঝখানে 8, তাহলে 1 8 এ রিপিট হচ্ছে, মানে 1 8 1 8 এইভাবে কিন্তু আমি জবকে ইনিশিয়েট করছি। এরকম হতে পারে যেমন সবচেয়ে যদি সিঙ্গেল ক্লক পালস মানে সিঙ্গেল সাইকেল হবে এরকম ব্যাপার না, সিঙ্গেল ইউনিট, এখানে মাল্টিপল ইউনিট মানে মাল্টিপল টাইম ইন্টারভেলে হতে পারে, প্রথমেরটা 1, তারপর এটা 8, তারপর এটা 1, তারপর এইভাবে কিন্তু এই সিকোয়েন্সে আমরা কিন্তু রিপিট করে যাচ্ছি। এগুলোকে বলা হয় আমাদের ল্যাটেন্সি সাইকেল বলা হয়। ল্যাটেন্সি সিকোয়েন্স থেকে ল্যাটেন্সি সাইকেল কিন্তু চলে আসে। এবার আমরা আলটিমেটলি অ্যাভারেজ ল্যাটেন্সি চলে আসবো, যে কোন এই যে ইনিশিয়েশনটা যে করছি 1 8 6, ঠিক আছে, তো এখান থেকে আমাদের একটা গল্প আসবে ল্যাটেন্সি, আমাদের অ্যাভারেজ ল্যাটেন্সি কি বলছে, অফ আ ল্যাটেন্সি সাইকেল দ্য সাম অফ অল ল্যাটেন্সি ডিভাইড বাই দ্য নাম্বার অফ ল্যাটেন্সি অ্যামং দ্য সাইকেল। মানে যে সাইকেলের মধ্যে যে ল্যাটেন্সি গুলো আছে, যেরকম ল্যাটেন্সি দেখতে পাচ্ছ 1 আর 8 নিয়ে একটা ল্যাটেন্সি সাইকেল তৈরি হয়েছে, ঠিক আছে, তো এর অ্যাভারেজ করবো কিভাবে, 1 + 8/2 মানে হচ্ছে 4.5 হচ্ছে অ্যাভারেজ ল্যাটেন্সি। ঠিক আছে, এই অ্যাভারেজ ল্যাটেন্সিটাকে আমাদের মিনিমাম অ্যাভারেজ ল্যাটেন্সিতে নিয়ে আসতে হবে। এই আমাদের মেন টার্গেট, এই অঙ্কটা করার একটাই টার্গেট, যে এই যে তোমরা যেই সাইকেলে শুধু তো বুঝলে যে পারমিসিবল ল্যাটেন্সি মানে যেগুলোতে কলিশন হয় না, তাহলে এর মধ্যে যে নাম্বারগুলো নিয়ে আমরা ইনিশিয়েশন করছি, তো কোন অ্যাভারেজ এটা নিলে মিনিমাম হবে, তার জন্য আর কিছু কিছু ব্যাপার আমাদের জানতে হবে পরবর্তীকালে। ঠিক আছে, দেখতে পাচ্ছ নেক্সট হচ্ছে কনস্ট্যান্ট সাইকেল, যেরকম দেখলে বলে 6 ইজ এ কনস্ট্যান্ট সাইকেল, 1 8 ইজ নট আ কনস্ট্যান্ট সাইকেল, 1 8 1 8 এটা হচ্ছে নর্মাল সাইকেল। কিন্তু কনস্ট্যান্ট সাইকেল বলতে গেলে যেটা একই টাইম ইন্টারভেলে প্রত্যেকটা কাজকে ইনিশিয়েট করেছে, টাইম গ্যাপ ডিফারেন্স, সেটাকে বলা হয় কনস্ট্যান্ট সাইকেল। দ্য কনস্ট্যান্ট সাইকেল দ্য ল্যাটেন্সি সাইকেল দ্যাট কন্টেন অনলি ওয়ান ল্যাটেন্সি ভ্যালু, মানে সাইকেলের মধ্যে যদি একটা ল্যাটেন্সি ভ্যালু দিয়েই যদি সাইকেলটা রিপিট হয়, তাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট সাইকেল বলে কিন্তু আমরা নর্মালি চিনি। এবার হচ্ছে মেন টাইপে আমরা চলে গেলাম, যে ফার্স্ট যে ম্যাথমেটিক্স ঢোকার জন্য আমাদের কলিশন ফ্রি শিডিউলিং এর কিছু টার্মস কিন্তু আমাদের জানতে হবে। দেখতে পাচ্ছ কি বলছে, টু অ্যাভয়েড কলিশন অ্যান্ড টু অ্যাচিভ হাই থ্রুপুট, এটাই সব থেকে ইম্পর্টেন্ট কথা। কলিশনকে বাদ দিয়ে আমাদের হাই থ্রুপুট অ্যাচিভ করতে হবে। অল দ্য টাস্ক awaiting ফর ইনিশিয়েশন শুড বি প্রপারলি শিডিউল, যেসব টাস্কগুলো আমাদের ইনিশিয়েট হওয়ার জন্য ওয়েট করছে সেগুলোকে প্রপারলি শিডিউল করতে হবে, যাতে কলিশন না হয়, থ্রুপুট হাই হয়। when scheduling event in a non-pipeline when scheduling event in a non-pipeline, the main objective is to obtain the shortest average latency between the initiation without causing collision. আমাদের মেন অবজেক্টিভ কি আছে, এখান থেকে আমাদের মেন অবজেক্টিভ ক্লিয়ার হবে। নন পাইপলাইনিং সিস্টেমে যখন আমরা জবকে শিডিউল করব বা ইনিশিয়েট করব, আমাদের তাতে কিন্তু তাদের মধ্যে যে শর্টেস্ট অ্যাভারেজ ল্যাটেন্সি যাতে থাকে, আর সেই ল্যাটেন্সিতে যেন কলিশন ফ্রি হয়, এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। আমরা তো দুটো তো ইনিশিয়েট করছি, তো ইনিশিয়েট করতে গেলে তাদের মধ্যে কিন্তু শর্টেস্ট অ্যাভারেজ ল্যাটেন্সি থাকবে এবং তাদের মধ্যে কলিশন কিন্তু হতে হবে।
এই হচ্ছে মেন গল্প। করার জন্য কিছু স্টেপস আমরা মাথায় রাখবো, এই 4টে স্টেপসে কিন্তু ম্যাথামেটিক্সটা হবে। ফার্স্ট হচ্ছে আমাদের কোলিশন ভেক্টর বার করা, তারপর হচ্ছে স্টেট ডায়াগ্রাম, তারপর আমাকে আইডেন্টিফাই করতে হবে গ্রিডি সাইকেল, তারপরে আমরা কিন্তু মিনিমাম অ্যাভারেজ ল্যাটেন্সি বার করতে। এই 4টে স্টেপে কিন্তু ফার্দার ডিভাইড হয়েছে। যত এগিয়ে যাবো আমরা এক একটা করে দেখবো। ফার্স্ট আমরা দেখবো কোলিশন ভেক্টর কাকে বলে। কোলিশন ভেক্টর কথাটার মানে আমরা আগের যদি ছবিটা মাথায় রয়েছে তোমাদের রোজ বুঝতে পারছো, যেখানে আমরা দেখতে পাচ্ছ যে আমাদের কোলিশন ভেক্টর হচ্ছে এম বিট বাইনারি ভেক্টর। বলছে এম বিট বাইনারি ভেক্টর, মানে এখানে গল্পটা কি হয়, আমরা যে ফরবিডেন ল্যাটেন্সিটা বার করি না, আমাদের উপরে যেটা বার করেছিলাম ফরবিডেন ল্যাটেন্সি যে সেট ছিল, খুব ভুল না বললে ওখানে 2 ছিল, 4 5 ছিল, খুব ভুল না বললে ওখানে 7 ছিল, আরেকটা মনে হয় 4 ছিল, খুব যদি ভুল না বলি। এই 4টে নিয়ে ফরবিডেন ল্যাটেন্সি সেট হচ্ছিল। তো এই ফরবিডেন ল্যাটেন্সি সেটে যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হচ্ছে এখানে এম হয়ে যায়। ঠিক আছে, তাহলে এম ইজ ইকুয়াল টু কি বললাম, এম ইজ ইকুয়াল টু তোমার ফরবিডেন ল্যাটেন্সি সেটের যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা কিন্তু আমাদের এম ডিনোট করে। তাহলে এম খানা বিট হবে, তাহলে এখানে 7 মানে 7 খানা কিন্তু কমা কমা দিয়ে এখানে এরকম বিট লিখে দাও। ঠিক আছে, 3 4 এরকম 5 6 7টা এরকম বিট হয়ে গেল। এখানে এই কোলিশন ভেক্টরের মধ্যে প্রত্যেকটা প্লেস হোল্ডারে দুটো জিনিস বসতে পারে, হয় 0 না হলে 1। 0 কি ইন্ডিকেট করে, 0 ইন্ডিকেট করে যেসব পজিশন, এবং এর বিট হোল্ডার প্লেসগুলো বলে দিই। এই 0টা কি ইন্ডিকেট করছে, এই 0 এই প্রথম এখান থেকে আমরা সবসময় রাইট টু লেফট মার্কিং করবে। ঠিক আছে, সিম্পল কথা। তো এখানে এই যে পজিশনটা হচ্ছে 1, এই পজিশনটা 2, এই পজিশনটা 3, এইভাবে তোমাদের 7 অবধি যাবে। এইটা 4 5 6 7, এটাকে তুমি সি দিয়েও বলতো, কোলিশন ভেক্টর পজিশন C1 C2 উপরে দিয়েছে, C1 C2 থেকে এরকম CM অবধি যাবে। তাহলে দেখো ফরবিডেন ল্যাটেন্সিতে 2 5 7 আর 4 এই 4টে বিট, মানে এই 4টে নাম্বারে আমাদের ফরবিডেন ল্যাটেন্সি সেটের মধ্যে আছে। তো যেই ফরবিডেন ল্যাটেন্সি সেটের মধ্যে যেই নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোর পজিশনে আমি 1 বসাবো। দেখো 2 5 7 4, 2 এর তলায় 1 বসাও, হ্যাঁ 4 এর তলায় 4 এর ওখানে পজিশনে 1 বসাও, তারপরে 5 এর পজিশনে 1 বসাও, 7 এর পজিশনে 1 বসাও। এই হচ্ছে বেসিক গল্প। ফরবিডেন ল্যাটেন্সি দেখতে পাচ্ছ, ইফ দ্য ল্যাটেন্সি আই কজ কোলিশন, তাহলে সেটাকে বলা হয় ফরবিডেন ল্যাটেন্সি, সেখানে আমি 1 বসাবো, সি অফ আই মানে সেই বিট পজিশনে আমি 1 বসাবো। ঠিক আছে, আর রিমেনিং যে পোর্শনগুলো খালি পড়ে, তার মানে এগুলো পারমিসেবল ল্যাটেন্সির পজিশন, পারমিসেবল ল্যাটেন্সির পজিশনে সবসময় আমি 0 বসাবো। তার মানে এখান থেকে একটা বড় কথা ক্লিয়ার হয়ে যাচ্ছে, আমরা যখন কোলিশন ভেক্টর তৈরি করব, কোলিশন ভেক্টর থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে যে কোলিশন ভেক্টরে যতগুলো বিট, তার মানে ততগুলো ম্যাক্সিমাম আমাদের গল্পটা ভাবতে পারো যে ওটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু বা ম্যাক্সিমাম ল্যাটেন্সি ফর দ্য কোলিশন। সিম্পল কথা, কোলিশন ভেক্টরে যতগুলো বিট মানে 7খানা বিট আছে, তার মানে 7টা কি ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ফরবিডেন ল্যাটেন্সি সেট। বা তোমরা নর্মাল বলতে পারো যে আমাদের যে এরকম যে ডেটা রয়েছে, যে আমাদের রিজার্ভেশন টেবিলটা ছিল, এখানে মানে বলতে পারো যে আমাদের 7, যে 0 1 0 দিয়ে শুরু হয় না, 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 6 7 8, 7খানা, এই যে 7 নম্বর অবধি, 8-এ তো গিয়ে শেষ হয়ে গেল। তাহলে আমাদের সবসময় এইভাবেও ভাবতে পারো যে 8খানা যদি ইভ্যালুয়েশন টাইম যদি 8 হয়, তাহলে 8 - 1 খানা তোমার কিন্তু কোলিশন ভেক্টরের ভ্যালু হবেই, এটা মাথায় রাখবে, নর্মাল কথা। এখান থেকে আরেকটা কথা বলেই দিয়েছে, n মাইনাস, দেখো m ইজ লেস দেন ইকুয়াল টু n - 1, n যদি আমার সেই আমার ইভ্যালুয়েশন টাইম হয়, মানে 8-এ গিয়ে যদি আমাদের শেষ হয়, তার থেকে 1 কম, কিন্তু আমাদের কি হবে, সবসময় কিন্তু আমাদের কোলিশন ভেক্টরের ভ্যালু কিন্তু মানে কতগুলো বিট হবে কোলিশন ভেক্টরে, সেটা কিন্তু n - 1 করে তোমরা ভাবতে পারো। বা এখান থেকে যে ফরবিডেন ল্যাটেন্সির যতগুলো ম্যাক্সিমাম যে বিট ভ্যালুটা পাবে, সেটাও কিন্তু ইকুয়াল টু দা m হয়ে যাবে। মানে m ইজ ইকুয়াল টু 7, কেন ফরবিডেন ল্যাটেন্সির ভ্যালু সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু 7, তাহলে m এর ভ্যালু তোমার এখানে 7 হিসেবে তুমি আইডেন্টিফাই করতে পারো। এবং 7খানা বিট পজিশনে রাইট টু লেফট আমরা মার্কিং করব, মানে বাঁ দিকের থেকে ডান দিক থেকে শুরু হবে, 1 2 3 করে লিখবো। আমার ফরবিডেন ল্যাটেন্সির মধ্যে এই যে নাম্বারগুলো প্রেজেন্ট হচ্ছে, সেই নাম্বার প্লেস হোল্ডারে আমরা 1 বসিয়ে দেবো, আর যেগুলো বাদ বাকি পড়ে রইলো সেগুলো হচ্ছে পারমিসেবল ল্যাটেন্সির পজিশন, সেই পজিশনে কিন্তু আমরা ওখানে 0 বসিয়ে দেবো। এইভাবে কিন্তু আমরা কোলিশন ভেক্টর রেডি করবো। এখান থেকে আমি কোলিশন ভেক্টর একটা এক্সাম্পলও রেখেছি, তো ওই এক্সাম্পলটাই দেখতে পাচ্ছি। তাহলে এইখানে ফরবিডেন ল্যাটেন্সি কি হতে পারে, সেম ভাবে বার করবো। আমি জানি প্রত্যেকটা রো এর মধ্যে আমাদের ডিফারেন্স করে নেবো,
এখান থেকে আমরা জানি 6-1, 8-1, 6-2 করে যে সেটটা পাবো, যেরকম আমরা স্টেজ 2 এর মধ্যে করবো, স্টেজ 3 এর মধ্যে করে সবগুলোকে ম্যাচ করে আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে ফরবিডেন ল্যাটেন্সি, এটা 2457। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু এম, যেটা উপরে বললাম সেখানে লেখা আছে ম্যাক্সিমাম ভ্যালু ফরবিডেন ল্যাটেন্সি তোমার 7 রয়েছে। এখান থেকে এম এর ভ্যালু সেভ হয়ে গেছে, তাহলে 7 মানে এখানে 7খানা বিট হবে, ঠিক আছে। 7 বিট রিপ্রেজেন্ট দ্য কলিশন ভেক্টর। পারমিসেবল ল্যাটেন্সি এখানে 136 আছে, যদি এখানে বাদ দিয়ে দাও 2457 এর বাদ দিয়ে 136, 8টা নেবো না, 8 মানে কিন্তু আমাদের বাইরে বেরিয়ে গেল, ঠিক আছে। আমি যদি এখানে 8 এর গ্যাপ নিই তার মানে 9 হয়ে গেল না, 9 এ ইনিশিয়েট করলে পাইপলাইনিং কনসেপ্ট কোথায় হবে না। আমরা সবসময় কি রাখি, কেন আমরা এই 8টাকে ডিসকার্ড করে দিচ্ছি, কারণ কি 8 এ ইনিশিয়েট করা মানে কি আমার কোনো কলিশন কখনো হবে না, সেটা পাইপলাইনিংও হবে না। যা করতে হবে 8 এর মধ্যে, দেখো দেখতে পাচ্ছ দ্য লাস্ট পারমিসেবল ভ্যালু অফ 8, মানে যেটা 8 থাকা উচিত, can be ignored because we need only 7 bit to represent the collision vector। এখানে বলা আছে যে আমরা 8টা ইগনোর করছি কারণ 7 বিট collision vector লাগে বলে, কিন্তু আলটিমেট সিনারিওটা যে 8 নেওয়া মানে কি আমাদের নন পাইপলাইন হয়ে গেল না। 8 এ আমরা ইনিশিয়েট করা মানে কখনো পাইপলাইন হবে না, আমাদের কখনোই আমাদের শর্টেস্ট যে ল্যাটেন্সি যে আমাদের এটা থ্রুপুটটা বাড়াতে পারবো না, এটা মেন গল্প। সেই সূত্রে আমরা বলেছিলাম যে যেখানে যেখানে দেখো 2457, দেখো দেখতে পাচ্ছ 2457 আমাদের কি হয়েছে 1 বসিয়েছি, আর বাদ বাকিতে 0 বসিয়ে আমরা কলিশন ভেক্টর কিন্তু পেয়ে গেছি। তো বেসিক কলিশন ভেক্টর বুঝে গেছি কিভাবে করতে হবে। নেক্সট হচ্ছে স্টেট ডায়াগ্রাম। স্টেট ডায়াগ্রামটার পুরোপুরি বুঝতে গেলে আমরা পুরো ম্যাথামেটিক্সেই, সেখান থেকে কিছু আইডিয়া আমি বলে দিই যে স্টেট ডায়াগ্রামটা কি বলতে চেয়েছে। স্টেট ডায়াগ্রামটা দিয়ে কি করব আমরা, এই ইনিশিয়াল যে কলিশন ভেক্টরটা পেলাম ফার্স্ট যে তৈরি করলাম, এটার আরেকটা নাম আমরা দেবো ইনিশিয়াল কলিশন ভেক্টর নাম দেবো। এই ইনিশিয়াল কলিশন ভেক্টরের ওপর আমরা যে পারমিসিবল ল্যাটেন্সি ট্রানজিশন ইউজ করবো পারমিসিবল ল্যাটেন্সি ট্রানজিশন, মানে আমার যে ইনিশিয়াল কলিশন ভেক্টর যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে, আমরা পরবর্তীকালে ডিটেলস দেবো কি করে আসছে। আমরা দেখো এখান থেকে আমাদের নর্মালি এটা যে আমাদের যে ওপর পেজে যেটা পেলাম ইনিশিয়াল কলিশন ভেক্টরের, এর মধ্যে কোন কোন আমাদের পারমিসিবল ল্যাটেন্সি আছে আগে প্রথমত এটা ভাবো, তাহলে 1 ছিল, 3 ছিল আর 6 ছিল, আর এইটাও তো আমাদের ওখানে রাখিনি, কিন্তু এইটাও মোটামুটি কিন্তু একটা পারমিসিবল ল্যাটেন্সি কিন্তু যেটা আমরা প্রথমেই পেয়েছিলাম ছিল, ওখানে ধরিনি কেন, ওখানে আর রাখার দরকার নেই, কেন 7 বিটের কলিশন ভেক্টর। তো আমাদের এই প্রত্যেকটা এর জন্য পারমিসিবল ল্যাটেন্সির জন্য আমাদের স্টেটের ট্রানজিশন ডায়াগ্রাম বানাতে হবে। মানে এর ওপরে 1 দিলে কোথায় যাবে, মানে আমার ইনিশিয়াল কলিশন ভেক্টর দেখতে পাচ্ছ, দিস দ্য ইনিশিয়াল কলিশন ভেক্টর। এই ইনিশিয়াল কলিশন ভেক্টরের মধ্যে যদি 1 দিই তাহলে কোথায় যাবে, 3 দিলে কোথায় যাবে, 6 দিলে কোথায় যাবে, 8 দিলে কোথায় যাবে, এটা দেখতে হবে। যদি ওখান থেকে যদি এই যে গল্পটা এগুলো দেওয়ার পর যদি নতুন কোনো স্টেট আসে, নতুন যদি দেখতে পাচ্ছ যে এখান থেকে 6 দিলে এখানে এসে কিভাবে গেছে আমি শেখাবো, খুব ইম্পর্টেন্ট। 8 দিলে 6 দিলে এখানে গেছে, 3 দিলে এখানে গেছে, আবার 1 দিলে এখানে গেছে। তো এই যে নতুন যে স্টেটটা আছে তারও আবার কি করতে হবে ফার্দার, সেখান থেকেও দেখতে হবে কোথাও যায় কিনা, এখান থেকেও দেখতে হবে এখানে পারমিসিবল ল্যাটেন্সি কি আছে। দেখো 1 2 3, তাহলে দেখো 3 এর একটা ট্রানজিশন হয়েছে, আর এখানে দেখো 6 0 কোথায় কোথায় আছে, 0 যেখানে যেখানে থাকা তার মানে হচ্ছে গুলোকে পারমিসিবল ল্যাটেন্সি, আর আমাদের পারমিসিবল ল্যাটেন্সি ট্রানজিশন বার করতে হবে। দেখো স্টেট ডায়াগ্রাম উইল স্পেসিফাই দ্য পারমিসিবল স্টেট ট্রানজিশন among the successive initiation based on the collision vector। মানে এটা যদি আরো সিম্পলিফাইড বাংলা মানে হচ্ছে যে আমার যে ইনিশিয়াল কলিশন ভেক্টরের উপর আমি আমার পারমিসিবল যে ল্যাটেন্সি গুলো আছে সেই ল্যাটেন্সি গুলোর উপর আমি কি করব, ট্রানজিশন চেক করব। কি করে করব সেটা দেখাবো, ম্যাথামেটিক্স আছে এর পেছনে বিশাল বড়, ম্যাথামেটিক্সে দেখাবো যে কি করে একটা স্টেট থেকে ট্রানজিশন করলে আরেকটা স্টেজে যাচ্ছে, সিম্পল ঘটনা। তো এই যে ট্রানজিশন করে যে আরেকটা স্টেজে গেল তারপর কি হবে, এটা বেসিক গল্প। তো এই জিনিসগুলো কিন্তু আমরা বেসিক্যালি এই জায়গায় কিন্তু দেখবো, আর কিছুই না, ঠিক আছে। যাই হোক, তো এটা আমরা যখন পরবর্তীকালে যাবো আমরা নিশ্চয়ই আমরা দেখবো, চিন্তার বিষয় নেই। তার আগে যে টার্মস গুলোকে ডিসকাস করে দেবো, একটা ম্যাথামেটিক্সে ঢুকে যাবো। এবার হচ্ছে আমরা সিম্পল সাইকেল কি বলে, যখন আমরা ওই যে স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম পেয়ে যাবো সেখান থেকে আমরা কি পাবো, যে আমরা ল্যাটেন্সি সাইকেল বার করব। যেখানে ল্যাটেন্সি সাইকেল কথাটার মানে হচ্ছে যে ওখান থেকে যে কোন কোন সাইকেলগুলো রয়েছে সেখান থেকে আমরা সিম্পল সাইকেল বার করবো। কি বলে, সিম্পল সাইকেল ইজ দ্য ল্যাটেন্সি সাইকেল, ঠিক আছে, যেখানে প্রত্যেকটি স্টেজ একবারই অনলি অ্যাপিয়ার করবে, প্রত্যেকটি স্টেট একবারই অ্যাপিয়ার করবে, সেই সাইকেলগুলোকে ধরে আমি সিম্পল সাইকেল তৈরি করব। আগে যখন আমরা বেসিক শিখে যাব তাইগুলো আমরা অবভিয়াসলি ডিসকাস করব। সেখান থেকে আমরা সিম্পল সাইকেল থেকে আমরা তৈরি করব গ্রিডি সাইকেল। গ্রিডি সাইকেল মানে যেসব সিম্পল সাইকেলের মিনিমাম ল্যাটেন্সি থাকবে সেগুলোকে আমরা গ্রিডি সাইকেল হিসেবে মার্ক করব।
ঠিক আছে। এই গ্রিডি সাইকেল যখন আমরা মার্ক হয়ে যাবে, তারপর আমরা সিম্পল সেখান থেকে আমরা মিনিমাম অ্যাভারেজ ল্যাটেন্সি কিন্তু বার করব। যে কোনো গ্রিডি সাইকেল যেগুলো পাবো আমরা, ঠিক আছে, সেটাকে আমরা অ্যাভারেজ বার করতেই পারবো। 1+8/2, তাহলে 3 বলে একটাই আছে, তাহলে 3 হবে। তাহলে আমি সেখান থেকে আমরা মিনিমাম অ্যাভারেজ ল্যাটেন্সি কিন্তু পেয়ে যাবো। এটাই আমাদের আলটিমেট অ্যান্সার। সিম্পল সাইকেল কি বললাম, যেই সব জায়গায় একটাই স্টেজ, মানে যখন যেই সব সাইকেলে একটাই আমাদের স্টেট বা একবারই আসবে, সেইগুলোকে আমরা সিম্পল সাইকেল মার্ক করব। তারপর সেখান থেকে যেগুলো মিনিমাম ল্যাটেন্সি থাকে সেগুলো থেকে আমরা গ্রিডি সাইকেল বার করবো। তাছাড়া একটা টেকনিক আছে, আমরা দেখাবো। তারপর আমরা ওখান থেকে আমরা কি করব, আমরা সিম্পল আমরা মিনিমাম অ্যাভারেজ ল্যাটেন্সি কিন্তু ওখান থেকে আমরা বার করে দেবো। তো এই অঙ্কটা করে আমরা পুরো ডিটেলসটা দেখবো। দেখতে পাচ্ছ স্ক্রিনে, যেখানে একটা আমাদের একটা কিরকম অঙ্কটা দিতে পারে আগে সেটাকে কথা বলবো। এরকম একটা রিজার্ভেশন টেবিল তোমাদের দিয়ে দেবে, আর তার সাথে তোমাদের মোটামুটি 4টে এরকম গল্প দেবে। এই অঙ্কটা মোটামুটি 5 থেকে 7 নম্বরে ডিফারেন্ট ইউনিভার্সিটি ভ্যারি করে নম্বরটা দেয়। খুব বড় অঙ্ক, বুঝতেই পারছো। 5 to 7 মার্কস, একটা পোর্শন পুরো কভার হয়ে যাবে, একটা প্রশ্ন, ঠিক আছে। প্রথমে বলবে তোমাকে, ফার্স্ট স্টেপে বলবে হোয়াট আর দ্য ফরবিডেন ল্যাটেন্সি তোমাকে বার করতে হবে। তারপর তোমাকে স্টেট ডায়াগ্রাম তৈরি করতে হবে। তারপর তোমাকে সবগুলো তোমাকে সিম্পল সাইকেল এবং গ্রিডি সাইকেল বানাতে হবে। এবং তোমাকে তারপরে 4 নম্বর ফেজে কি বার করতে হবে, মিনিমাম অ্যাভারেজ ল্যাটেন্সি। এই সবগুলো মিলিয়ে তোমার মোটামুটি 5 থেকে 7 নম্বরের অঙ্ক। 5টা খুব কম বলে দিয়েছি, 7-এর 6+ হতে পারে। এই হচ্ছে বেসিক গল্প, ঠিক আছে। তাই চলে আসি এক একটা করে ফার্স্ট স্টেপে দেখবো। একদম বেসিক ভাবে করবো, যে স্টেপ বাই স্টেপ, যে হোয়াট আর দ্য ফরবিডেন ল্যাটেন্সি প্রথমে বার করবো। একদম ফার্স্ট পেজের কাজ হবে। দেখতে পাচ্ছ এখানে আমরা ফার্স্ট কি করছি, এখানে আমাদের এই ডায়াগ্রাম থেকে, স্টেজ থেকে আমি বলেছিলাম যে S1, S2, S3 প্রত্যেকটার আমাদের কি করব, যে এই যে প্রত্যেকটা চেক মার্কসের ডিফারেন্স বার করব। তাহলে এই দুটো চেক মার্কসের ডিফারেন্স দেখতে পাচ্ছি 6। প্রথমে দেখো 6 আর 1 এর ডিফারেন্স, দেখো 6-1 লেখা আছে, একটা করে দেখাচ্ছি দেখো। তারপর দেখো 8 আর 6 এর ডিফারেন্স, দেখো 8-6 লেখা আছে। তারপর দেখো 8 আর 1 এর ডিফারেন্স, তাহলে দেখো 8-1, এই করে আমরা কি পেলাম, 5 to 7। তাহলে স্টেপ 1 এর সব হয়ে গেল। সেকেন্ড দেখো S2 এর জন্য দেখো এই দুটো 4 আর দেখতে পাচ্ছ 2, আর তো কিছু নেই, তাহলে 4-2 করে দেখো 2 হয়ে গেল। তারপরে দেখো S3 দেখো, দেখতে পাচ্ছ দেখো, তাহলে দেখো প্রথমে 5 আর 3 এর ডিফারেন্স করেছি, ঠিক আছে। তারপরে 7 আর 5 এর ডিফারেন্স, তারপর কি করেছি 7 আর 3 এর ডিফারেন্স, তাই করেছি। প্রত্যেকটা চেক মার্কের ডিফারেন্স কিন্তু এখান থেকে আমরা ক্যালকুলেট করে নিয়েছি, করে আমরা দেখতে পেলাম 2। এখান থেকে যেগুলো আমাদের ইউনিক, আমাদের ভ্যালুগুলোকে নিয়ে নিলাম 2, 4, 5, 7, একই এক্সাম্পল কন্টিনিউশন রেখেছি, ঠিক আছে। একদম চিন্তার বিষয় নেই। তাহলে এইগুলো ফরবিডেন ল্যাটেন্সি মানে যেগুলোতে কলিশন হতে পারে। পারমিসিবল ল্যাটেন্সি মানে যেটা অলরেডি জানো 1, 3, 8, এগুলো রিমেনিং যেটা বাকি রইলো, মানে এখান থেকে যদি 1 থেকে 8 থাকে, 1 to 8 নাম্বার রয়েছে, যেহেতু 2, 4, 5, 7 এ যদি ফরবিডেন ল্যাটেন্সি মানে কলিশন হয়, তাহলে রিমেনিং যেগুলো পড়ে থাকবে সেগুলো কলিশন হবে না। বেসিক গল্প। তাহলে পারমিসিবল ল্যাটেন্সি পেয়ে গেলে। আর সেখান থেকে তুমি বলেছিলাম কি, আমাদের ম্যাক্সিমাম ফরবিডেন ল্যাটেন্সির ভ্যালু এই সেট থেকে দেখে তুমি কি পেয়েছো, 7 পেয়েছো। 7 হচ্ছে আমার কলিশন ভেক্টর নাম্বার অফ বিটস। অলরেডি এক্সাম্পল ধরে চলছি আমি, একই এক্সাম্পল রেখেছি, বুঝতে না মানে গুলিয়ে না যায়। এখানে 7খানা বিট, C1 থেকে C7, কোথায় কোথায় 1 বসবে, ফরবিডেন ল্যাটেন্সি পজিশনে 1 বসবে, আর 0 বসবে কোথায়, পারমিসিবল ল্যাটেন্সি। দেখতে পাচ্ছ C2 2 নম্বর পজিশন, বিট পজিশনে 1 বসছে, 4 নম্বর বিট পজিশনে 1 বসছে, 5 আর 7 দেখো, এটাই কিন্তু আমাদের ফরবিডেন ল্যাটেন্সি। রিমেনিং গুলো কি আছে আমাদের 1, 1, 0, 0, 0, এগুলো আমাদের পারমিসিবল ল্যাটেন্সি সেট। এখানে থেকে নোট কি বলছে, দ্য লাস্ট permissible latency of 8 can be ignored because we need only 7 bit to represent the collision vector। তাহলে গল্পটা কি বলছে, আমাদের লাস্টেরটা আমরা এক্সক্লুডেড করে দিচ্ছি, মানে C8 যেটা রয়েছে আমাদের সেটা এক্সক্লুড করে দিচ্ছি। কারণ কি আমাদের নর্মালি আমাদের 7খানা কিন্তু আমাদের বিট লাগবে কলিশন ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে। এই জন্য আমরা 8 নম্বর যে পোর্শনটা, যেটা আমাদের পারমিসিবল ল্যাটেন্সি, যে 8 নম্বর পজিশনটা, এটাকে ধরি না কেন সেটাও বলেছিলাম, যে 8-এর পর মানে 1 যদি কোনো একটা ভ্যালু ইনিশিয়েট হয়, তারপর +8 করলে তার মানে 9 ক্লক পালস। তো 9 ক্লক পালস ইনিশিয়েট করা মানে কোনো পাইপলাইনিং হলো না। সেই সূত্রটাকে আমাদের এক্সক্লুড করে দেওয়াই ভালো। এই সূত্রটাকে দেখতে পাচ্ছ যেখানে ইনিশিয়াল কলিশন ভেক্টর আমাদের যেটা আছে, যেটা আমরা যে কলিশন ভেক্টরটা পেলাম প্রথমবার, সেটাকে কি বলা হয়, ইনিশিয়াল কলিশন ভেক্টর। খুব ইম্পর্টেন্ট। এই ইনিশিয়াল কলিশন ভেক্টরকে না পেলে আমরা স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম কিন্তু বানাতে পারবো না কোনোভাবে, ঠিক আছে। তো চলে আসি, আমরা ইনিশিয়াল বুঝে গেছি, এবার আমরা স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম বানানোর একটা প্রথমে পদ্ধতিটা দেখে নেব। ডাইরেক্ট পদ্ধতি দেখতে পারো, বা থিওরিটিক্যাল কনসেপ্টটা আমি বলে দিই যে গল্পটা কি করবে।
হট করে অত বুঝতে পারবে না, মানে যেটা লেখা রয়েছে এটা আমি একবার পড়বো, তারপরে আমি ডাইরেক্ট দেখাবো যে কিভাবে কি করেছে। যে স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম ইজ কনস্ট্রাক্টেড ফ্রম দ্য কোলিশন ভেক্টর, একদম বেসিক কথা বললাম। ইট স্পেসিফাই, এটা কি স্পেসিফাই করছে অ্যাকচুয়ালি স্টেট ট্রানজিশন ডায়াগ্রামটা, পারমিসেবল state transition among the successive initiation based on the collision vector। মানে পারমিসেবল স্টেট ট্রানজিশন কথাটার মানে যে স্টেটে রয়েছে সেখান থেকে যে পারমিসেবল ল্যাটেন্সির যেগুলো রয়েছে সেখান থেকে যদি তার সেই ল্যাটেন্সির ওপর যদি কোনো কাজ করা হয় তাহলে কোথায় গিয়ে পৌঁছাবে, এটা কোলিশন ভেক্টরের উপর, এটা হচ্ছে বেসিক আমাদের এই স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম বোঝায়। এই বাই ডিফল্ট এই ডেফিনিশনস গুলোর উপর যদি না গিয়ে আমরা ডাইরেক্ট ম্যাথামেটিক্সে দেখে নেবো যে কিভাবে কি হচ্ছে, অত আমাদের ডিটেলস যাওয়ার দরকার নেই, বেসিক কথা। কিন্তু কি বলতে চাইছে সেটাকে একটু ক্লিয়ার করে দিলাম। আমি যদি এরকম ধরনের এই পারমিসেবল ল্যাটেন্সে যদি ইনিশিয়েশন করি, সাকসেসিভ ইনিশিয়েশন করি, তাহলে কোন কোন স্টেটে গিয়ে পৌঁছাতে পারে তার একটা আইডিয়া পেয়ে যাবো, ঠিক আছে। তো বলছে দ্য পারমিসেবল ল্যাটেন্সি, আমাদের অলরেডি আমাদের উপর থেকে পেয়েছি 1368 প্লাস 8 এর পর প্লাস কেন দিয়েছে যদি প্রশ্নটা করি, তাহলে 8 এর পর তুমি যাই দাও না কেন সেটাতে কোনো পলিউশন হবে না। 8 হচ্ছে এমন একটা বেরিয়ার নাম্বার অ্যাকর্ডিং টু দিস এক্সাম্পল, যে 8 এর পর তুমি যাই দাও কোনো রকম কোনো প্রবলেম হবে না। সো উই হ্যাভ দ্য নেক্সট স্টেট অফ কোলিশন ভেক্টর টু বি, যেটা ট্রানজিশন করবো, দ্য নেক্সট স্টেট অফ কোলিশন ভেক্টর মানে আমাদের কোলিশন ভেক্টর যেটা আছে তার যে নেক্সট স্টেটটা ফাইন্ড আউট করবো, এই ট্রানজিশনগুলোকে রাখবো, এর ওপর ট্রানজিশন করবো, মানে 1 3 6 আর 8 এর ওপর ট্রানজিশন করে আমরা আমাদের যে ইনিশিয়াল কোলিশন ভেক্টর থেকে আমরা নেক্সট স্টেটকে ডিজাইন করব। করে করব আমাদের যে কোলিশন ভেক্টরটা আছে, এই যে নাম্বারগুলো দেখছো 1 3 6 8 এগুলো রাইট শিফট করব, করে আমাদের ইনিশিয়াল কোলিশন ভেক্টরের সাথেই আমরা আমরা বিট ওয়াইজ জড় করব, এটা লেখা আছে এখানে। টু ফাইন্ড দ্য কোলিশন ভেক্টর অফ দ্য নেক্সট স্টেট, মানে আমাদের ইনিশিয়াল স্টেট যেটা ছিল আইভিসি, মানে ইনিশিয়াল কোলিশন ভেক্টর থেকে আমরা কি করছি, এই যে ট্রানজিশন গুলো 1 ধরে নাও, এটা 3, এটা ধরে নাও 6, এটা ধরে নাও 8, এর উপর যে ট্রানজিশন রেডি করছি করে আমরা কি পাবো, এরকম আমরা নেক্সট স্টেট গুলো পাবো, যদি খুব ভুল না বলি। কিভাবে পাবো, কি করে নেক্সট স্টেটটা পাবো কি করে, বলছে ইনিশিয়াল কোলিশন ভেক্টরের উপর যে 1 মানে, তাহলে অতগুলো মানে 1 লেখা মানে 1 বিট রাইট শিফট করে ইনিশিয়াল কোলিশন ভেক্টরের সাথেই তুমি বিট ওয়াইজ জড় করো, করে দেখাবো, মুখে বললে বুঝতে পারবে না, ঠিক আছে। তো দ্য কোলিশন ভেক্টর অফ দ্য প্রেজেন্ট স্টেট ইজ শিফটেড রাইট টু ইচ ট্রানজিশন, দেখতে পাচ্ছ প্রত্যেক ট্রানজিশন রেসপেক্টে একটা করে শিফট হবে, মানে 1 বিট শিফট হবে, এখানে 3 বিট, এখানে 6 বিট, এখানে 8 বিট শিফট হবে, রাইট শিফট হবে। রাইট শিফট হওয়ার পর যেটা পাবো আমি এক্স ওয়াই যে ইন্টারমিডিয়েট রেজাল্টের সাথে ইনিশিয়াল কোলিশন ভেক্টরের বিট ওয়াইজ জড় করা, বিট ওয়াইজ অর করা হবে, মাথায় রাখ বিট ওয়াইজ অর, জড় না কিন্তু, করে আমরা নিউ স্টেটটা পাবো, ঠিক আছে। এখান থেকে আমরা যে আমরা প্রেজেন্ট স্টেট থেকে নিউ স্টেটটা ওইভাবে পাবো। এটাকে আমি একদম ডাইরেক্ট একটা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবে, কোনো অসুবিধার বিষয় নেই, পরে আমি একদম এক্সাম্পল ধরে ধরে দেখিয়েছি। দেখো তাহলে ফার্স্ট কথা যেটা আমাদের ইনিশিয়াল কোলিশন ভেক্টর আর প্রেজেন্ট স্টেট কিন্তু একই আছে, ভুল না বললে একদম ফার্স্ট কথাই বলে দিই। এখন আমার ইনিশিয়াল কোলিশন ভেক্টর দেখতে পাচ্ছ 1 0 1 1 0 1 0, আর আমাদের প্রেজেন্ট স্টেটও কিন্তু তাই আছে 1 0 1 1 0 1 0। তো আমি কি বলতে প্রথমবার ইনিশিয়াল কোলিশন ভেক্টর আর প্রেজেন্ট স্টেট কিন্তু প্রেজেন্ট মানে যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু আমাদের একই। তাহলে ফার্স্ট অফ অল ল্যাটেন্সি 1 এর জন্য কি করছি দেখো, আমাদের এক বিট বলেছিলাম 1 এর, মানে আমরা এই 1 3 6 8 এই চারটের জন্য ট্রানজিশন বার তৈরি করবো বলেছিলাম। তাহলে 1 মানে কি 1 বিট প্রথমে যে আমাদের যে প্রেজেন্ট স্টেটটা আছে, মাথায় রাখো প্রেজেন্ট স্টেটটাকে ইনিশিয়াল কোলিশন ভেক্টর না, কিন্তু এখন যেহেতু দুটোই সমান হয়ে গেছে এখানে কিছু করার নেই, কিন্তু নেক্সটের জন্য নেক্সট যখন দেবো তখন কিন্তু বুঝতে পারবে। তো আমাদের প্রেজেন্ট স্টেটটাকে আমরা কি করব 1 বিটে রাইট শিফট করব। তো 1 বিট মানে 1 বিট রাইট শিফট মানে বাঁ দিকে সরে যাবে, তাহলে দেখো উপরটা দেখো, দেখলে বুঝতে পারো 1 সরে গিয়ে এখানে 0 বসে গেছে, খালি জায়গাটায় 0 বসে যাবে। এবার বিট ওয়াইজ জড় করো, জড়ের তো জানো 1 প্লাস 0 হচ্ছে 1 জড় 1 যদি করো, যে বেসিক যে জড়ের টেবিল 1 আর 0 এগেনস্টে কি হবে 1 হবে, সিম্পল 1 আর 1 এ 1 হয়, 0 1 এও 1 হয়, কিন্তু 0 0 তে 0 হয়। তো সেই সূত্রে গেলে দেখো যে কোনো একটাই 1 থাকলে 1 হয়ে যাবে, যে কোনো একটা বিটে 1 রয়েছে, তাই জন্য এখানে এই নতুন স্টেটটা কি পেয়েছো। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রেজেন্ট স্টেটকে যদি 1 দিই মানে 1 ট্রানজিশনে আমার এইটা এই নতুন স্টেটে পৌঁছাচ্ছে, এটা নেক্সট স্টেটে পৌঁছাচ্ছে, দেখো। সো দ্য নিউ স্টেট হচ্ছে সবগুলো 1, 7খানা 1 উইথ ল্যাটেন্সি 1। নেক্সট 3 দিয়ে দেখো, তাহলে আমাদের যে প্রেজেন্ট স্টেটটাকে, এই প্রেজেন্ট স্টেটটা কি রয়েছে 1 0 1 1 0 1 0, তাই তো। এটাকে 3 বিট ড্রাইভ শিফট করবো। 3 বিট ড্রাইভ শিফট করা মানে কি, এই লাস্ট থেকে 3টে বাদ দিয়ে দাও, সামনে 3টে 0 ঢুকিয়ে দাও, 3 বিট ড্রাইভ শিফট হয়ে গেল। তো তাই লেখা আছে। এদের মধ্যে কি করো, আমাদের বিট ওয়াইজ জর করে নাও, দেখলে বুঝতেই পারছো 1 প্লাস 0 1 প্লাস 1 করে করে করেছো, 1 প্লাস মানে জর করছো, যে কোনো একটি বিটে 1 থাকলে অ্যান্সার 1 হয়ে যাবে।
দুটো জিরো থাকলে জিরো হবে। তো যে যখন আমরা 3 বিটের জন্য রাইট শিফট করে যে নেক্সট স্টেটটা ডিজাইন করলাম উইথ ল্যাটেন্সি, সেটা কিন্তু একটা আমাকে একটা এই স্টেটটা দিচ্ছে, এটা কিন্তু নতুন একটা স্টেট। ভালো কথা, দেখলে এটা নিউ স্টেট, মানে আমাদের প্রেজেন্ট স্টেটের সঙ্গে ম্যাচ খাচ্ছে, এটা নিউ স্টেট হয়ে গেল। সেম যখন আমরা 6 এর সাথে, যেমন 6 দিয়ে যখন কাজটা করছি দেখতে পাচ্ছ ফর দ্য ল্যাটেন্সি 6, তার মানে কি আমাদের যে প্রেজেন্ট স্টেটটা ছিল যেটা পরে দেখলাম, তাকে আমি হবিট রাইট শিফট করলে মানে কি সামনে 6টা জিরো হয়ে যাবে আর 1 পরে থাকবে, মানে এখানে যেরকম 1 0 1 1 0 1 0, এটা আমার প্রেজেন্ট স্টেট ছিল। তাহলে 6 বিট রাইট শিফট মানে 6টাকে কেটে দাও এখান থেকে আর সামনে 6টা জিরো বসিয়ে দাও, ব্যাস তাহলেই আমার হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে আমাদের এইটা হচ্ছে এর সঙ্গে আমার এই করবে, মানে বিট ওয়াইজ অর করলে আমার এটা পাবো। তা দেখলাম মানে আমাদের প্রেজেন্ট স্টেটের মধ্যে ল্যাটেন্সি 3 আর ল্যাটেন্সি 6 কিন্তু একটা স্টেটে সেম স্টেটে নিয়ে যাচ্ছে। তো এই স্টেটটার ভ্যালুটা আর এই স্টেটটার ভ্যালুটা একদম সমান, মানে আমাদের 3 এবং 6 কিন্তু আমাদের যে স্টেটটাই নিয়ে যাচ্ছে সেটা কিন্তু এক সেম স্টেট। ল্যাটেন্সি 3 দিয়েও যে স্টেটে যাচ্ছে, ল্যাটেন্সি 6 দিয়েও সেই স্টেটেই যাচ্ছে। বুঝতে পেরেছো? হয়ে গেল গল্পটা। এইবার দেখো এখানে আমি দেখবো নেক্সট ফর দ্য 8। তাহলে এখানে গল্পটা মাথায় রাখবে, উইথ ল্যাটেন্সি 8 প্লাস হওয়া মানে কি, 8 প্লাস হওয়া মানে 8 বিট রাইট শিফট করছে। তো 8 বিট রাইট শিফট, 8 বিট তো নেই, 7 বিট তো ছিল। আমাদের প্রেজেন্ট স্টেটের মধ্যে কতগুলো বিট আছে? 7 বিট তো আছে। এটা তো মানে বোকা বোকা কথা। তাহলে 8 বিট রাইট শিফট তো হবে না, তাহলে 8টা জিরো বসে যাবে। সবসময় মাথায় রাখবে যে 8 মানে গল্পটা দেখো, ভাবো এবার, ভাবলে বুঝতে পারবে সবসময়। দেখো আমাদের কিন্তু যেটা আমাদের বেসিক, যেটা আমাদের ইভলিউশন টাইম ছিল আমাদের 1 থেকে 8, মানে আর 8 ল্যাটেন্সি মানে কি না 9-এ গিয়ে আমাকে ইনিশিয়েট করতে হবে। তো আমাদের 8-এর পর যে কোনো রকম কোনো ইনিশিয়েশন, কোনো কলিশন দেবে না, আমাদের অরিজিনাল কলিশন ভেক্টরই কিন্তু চলে আসবে। মানে সবসময় মাথায় রাখবে, দেখো করলে কি হবে, যেটা স্টেজটা পেলাম এটা কিন্তু আমাদের অরিজিনাল কলিশন ভেক্টরই, কিন্তু আমাদের প্রেজেন্ট স্টেটে ফিরে আসলো। কিন্তু অ্যাকচুয়ালি তখন আমি অরিজিনাল কলিশন ভেক্টরের সাথেই তো সবসময় বিট ওয়াইজ অর করি। মাথায় রাখবে অরিজিনাল কলিশন ভেক্টরের সাথে সবসময় আমরা বিট ওয়াইজ অর করবো। প্রেজেন্ট স্টেট প্রথম ফেজের জন্য প্রেজেন্ট স্টেট আর কলিশন ভেক্টর কিন্তু সিমিলার, ঠিক আছে? প্রথম ফেজের জন্য ফার্স্ট যে আমি মানে স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম করছি, প্রথমটার জন্য ফার্স্ট ফেজের জন্য কলিশন ভেক্টর আর প্রেজেন্ট স্টেট সমান, কিন্তু পরের গুলোর জন্য সেম হবে না। সবসময় মাথায় রাখবে আমাদের কি হয়, আমরা প্রেজেন্ট স্টেটকে আমরা শিফট করি বাই দা ট্রানজিশন বিট দিয়ে আমরা শিফট করলাম, রাইট শিফট করে আমরা অরিজিনাল ইনিশিয়াল কলিশন ভেক্টরের সাথে কিন্তু আমরা বিট ওয়াইজ অর করে কিন্তু যে স্টেটটা পাই সেটি স্টেটটাকে আবার অ্যানালাইসিস করা হয়। এখানে যেটা বিট ওয়াইজ অর করে যেটা পেলাম সেটা কিন্তু আমাদের নেক্সট স্টেট পেয়েছি, আর এটা কিন্তু সেই অরিজিনাল কলিশন ভেক্টরই, ঠিক আছে? তো সেই সূত্রে এই যেগুলো পেলাম সেগুলো একটা চট করে একটা করে নিলাম। দেখতে পাচ্ছ দেখো 3 দিলে আমাদের আর 6 দিলে একটা সেটাই যাচ্ছে, এখান থেকে পেয়েছি, দেখে দেখে মিলিয়ে নাও, একদম ঠিক লেখা আছে। 1 দিলে আমি উপরে বলেছিলাম 1 দিলে আমাদের এই স্টেটে যাচ্ছে, আর 8 দিলে আমাদের সেই অরিজিনাল কলিশন ভেক্টর মানে ওই স্টেটেই ফেরত আসছে, ঠিক আছে? এই হচ্ছে বেসিক গল্প। না এইভাবে একটা ইনিশিয়াল স্টেট ডায়াগ্রাম করে দিলাম। এবার দেখো করে নিল কি আমাদের নতুন স্টেট কি কি এসছে, এটা নতুন স্টেট আর এটা নতুন স্টেট, তাহলে এইগুলোকে ফার্দার আমাদের এক্সপ্লোর করতে হবে। আর কি করে কোন কোন কার্ডের এগেইনস্টে ট্রানজিশন করব। ফের এখানে এই স্টেটটা দেখো, এটা আমার প্রেজেন্ট স্টেট হয়ে গেল। দিস ইজ আমি এরপরে এটা নিয়ে কাজ করবো বলে এটা বলছি আমি এখানে, এটা আমার প্রেজেন্ট স্টেট। তো এখানে আমাদের কোন কোন ল্যাটেন্সির ভ্যালু 0 আছে, দেখো এখানে 3 তে আছে, খুব ভুল না বললে, আর এখানে কিসে আছে, তো 3 4 5 6 এ আছে। তাহলে আমি এইটাকে প্রেজেন্ট স্টেট করব, এটা তো আমার ইনিশিয়াল কলিশন ভেক্টর যা ছিল তাই থাকবে, দিস ইজ দ্য ইনিশিয়াল কলিশন ভেক্টর এটাই রয়েছে। এটা এখন আমার প্রেজেন্ট স্টেট হয়ে গেছে। আমি 6 আর 3 এর আমি ট্রানজিশন চেক করব আরো কোনো নতুন স্টেট পৌঁছায় কিনা। যদি নতুন স্টেট না পৌঁছায় তাহলে সেখানে আমাদের বন্ধ করে দেবো। প্রশ্ন থাকবে কতক্ষণ করবো স্যার, যদি কোনো ট্রানজিশনের এগেনস্টে নতুন স্টেট না পাই তাহলে সেখানে বন্ধ হয়ে যাবে। তাহলে আগে প্রথমে এটাকে এক্সপ্লোর করি, দেখে নিয়েছো, এই জিনিসটাকে এক্সপ্লোর করবো পরের স্লাইডে। দেখো এখানে এইটুকুতে রাখি, তাহলে দেখতে পাচ্ছ মিলিয়ে নাও। তাহলে প্রেজেন্ট স্টেট এখন কি আছে, এখন ইকুয়াল আছে 1 0 1 1 0 1 1, এই হচ্ছে প্রেজেন্ট স্টেট। আর কোন কোন ল্যাটেন্সি দেখো, সামনে তো মোটামুটি জানো সামনে একটা 0 থাকবেই, কেন কি ওটা আমরা ডিসকার্ড করেছিলাম। তাহলে আমাদের 3 6 আর 8 প্লাস, তাহলে এই ট্রানজিশন পারমিসিবল ট্রানজিশন দেখবো আমি। আর ইনিশিয়াল কলিশন ভেক্টর তো উপর থেকে একই আছে, যেটা অলরেডি উপরে ছিল দেখতে পাচ্ছ, সেম আমাদের কলিশন ভেক্টর কিন্তু এখান থেকে আছে, দুটোকে মিলিয়ে নিতে পারো একদম সেম। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কলিশন ভেক্টর, সবসময় কিন্তু আমাদের এক থাকবে, আর সবসময় ইনিশিয়াল কলিশন ভেক্টরের সাথেই কিন্তু আমরা বিট ওয়াইজ অর করব। তাহলে এবার তো মোটামুটি আর বলার কিছু ব্যাপার নেই। দ্য প্রেজেন্ট স্টেটের যে মালটা রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ, ওটাকে আমায় কি করতে হবে, প্রথমে 3 বিট রাইট শিফট করো। তাহলে আমাদের এখানে লিখছি আমি, দেখো না পাশে পাশে লিখবো 1 0। তাহলে প্রথমে দেখো, প্রথমে আমি 3 বিট রাইট শিফট করা মানে কি, লাস্ট থেকে 3টে কাটো আর সামনে তোমার 3টে 0 ঢোকাও,
হয়ে গেল। তা দেখতে পাচ্ছ দেখো লাস্ট থেকে 3টে কেটেছি, সামনে থেকে 3টে কেটেছি, তাহলে 3 বিট রাইট শিফট হয়ে গেছে। আর বিট ওয়াইজ জর করবো ইনিশিয়াল কোলিশন ভেক্টরের সাথে করে আমি একটা নতুন কি পেলাম, যে স্টেটটা পেলাম সেই স্টেটটা দেখলাম যে ওটা ইটসেলফই পেয়ে গেলাম, মানে ঘুরে সেই স্টেটেই চলে আসছে, মানে সেম স্টেট। ঠিক আছে, সেলফ লুপের মধ্যে দেখো দেখতে পাচ্ছ আমাদের প্রেজেন্ট স্টেট, আর দেখো যে স্টেটটা নেক্সট স্টেট পেলাম সেটা কিন্তু সেম স্টেট, তাহলে ঘুরে সেলফ লুপ হয়ে যাচ্ছে। সেম যদি আমি ফর দ্য ল্যাটেন্সি 6 করি, মানে 6টা এখান থেকে বাদ দিয়ে দেবো, মানে এই 6টা বাদ দিয়ে দিলাম, দিয়ে আমাদের সামনে 6টা জিরোকে ঢোকাবো এরকম ভাবে, 3 হয়ে গেল, 3 3 6টা জিরো ঢোকে গেল, সেটাতে উপরে করলাম, করে দেখলাম সেম আবার সেই সেম স্টেটই কিন্তু পেয়ে গেলাম। বুঝতে পেরেছো? এবার সেম যে লাস্ট যেটা রয়েছে আমাদের 8-এর জন্য, 8-এর জন্য তো বুঝতেই পারছো 8খানা তো বিটই নেই, তো সব জিরো জিরো হয়ে যাবে, তাহলে আর গল্পটা কি, মানে গল্পটা হচ্ছে আমাদের অরিজিনাল, মানে অরিজিনাল কোলিশন ভেক্টরের সাথে যদি বিট ওয়াইজ জর করি তাহলে আমাদের অরিজিনাল কোলিশন ভেক্টরকেই কিন্তু ফেরত চলে গেল। এই হচ্ছে ব্যাপার, মানে এই স্টেট থেকে আমাদের অরিজিনাল কোলিশন ভেক্টরকে যদি আমি বিট ওয়াইজ জর করি 8টা রাইট শিফট করে ইনিশিয়াল মানে প্রেজেন্ট স্টেটের উপর আমাদের অরিজিনাল কোলিশন ভেক্টর পৌঁছে যাবে। আর এটা মানে কি, এখান থেকে কোনো কিন্তু বুঝতে পারলে এই প্রেজেন্ট স্টেট থেকে কিন্তু কোনো আর নিউ স্টেট কিন্তু এক্সপ্লয় হয়নি, ক্লিয়ার হয়ে গেছে। যদি এক্সপ্লয় না হয় কোনো ব্যাপার নেই, তাহলে এটাকে আর ফার্দার এক্সপ্যান্ড হবে না, আমরা লাস্ট এটাকে চেক করতে হবে। এই যেহেতু আমরা এবার তুমি ভাবো এটা এখন আমার প্রেজেন্ট স্টেট হয়ে গেছে, দিস ইজ মাই প্রেজেন্ট স্টেট, তো এখানে পারমিসিবল ল্যাটেন্সি কি আছে, তো সবতেই মানে সবতেই কোলিশন আসছে, কোনো পারমিসিবল ল্যাটেন্সি আছে নেই, না আছে একটাই আছে যেটা আমাদের 8 নম্বর, যেটা আমি এখানে লিখি না, তাহলে একটাই হতে পারে, এর থেকে ট্রানজিশন চেক করব, এই স্টেট থেকে আমাদের 8-এর ট্রানজিশন চেক করবো যে এখানে কোনো রকম কোনো কোলিশন হয় কিনা। তো সেম দেখো তার পরেরটা দেখলে বুঝতে পারছো, একদম দেখলে ক্লিয়ার হয়ে গেল, দেখো এটাই আমাদের এখন প্রেজেন্ট স্টেট হয়ে গেছে, তাহলে দেখতে পাচ্ছ এই দিস ইজ মাই প্রেজেন্ট স্টেট। একটাই ট্রানজিশন বললাম যে 8-এর ট্রানজিশন করব, ঠিক আছে, আর কি বলেছিলাম, আর ইনিশিয়াল কোলিশন ভেক্টর তো যা ছিল তাই থাকবে, প্রিভিয়াস থেকে ইনিশিয়াল কোলিশন ভেক্টর আমার যেরকম ছিল সেরকম থাকবে, তাহলে করে নাও। তাহলে এখানে 8 বিট রাইট শিফট করা মানে সব জিরো থাকবে, আর সেই সূত্রে আমি যদি তার ইনিশিয়াল কোলিশন ভেক্টরের সঙ্গে বিট ওয়াইজ অর করি তাহলে কি পেয়ে যাব, আমি সেই আমাদের অরিজিনাল ইনিশিয়াল ভেক্টরই পাবো। এটা বোকার মতন কথা, তাহলে যে সূত্রে এর যে কোলিশন যে ফাইনাল যেটা করলাম, যে এখান থেকেও কিন্তু আমরা 8 কিন্তু আমাদের এখানে চলে গেল। তাহলে এখান থেকে আমরা এটা ফাইনাল কেন বলছি, স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম, এখান থেকে কিন্তু আমাদের কোনো কিন্তু আর নতুন কোনো স্টেট আর তৈরি হয়নি, যে আমার প্রথম স্টেট থেকে স্টেট এসেছিল তারপর কিন্তু আর ফার্দার কোনো স্টেট কিন্তু আসেনি। ফার্দার যদি কোনো স্টেট না আসে তার মানে আমরা সেখানেই স্টপ করে দেবো, ঠিক আছে, নতুন কোনো স্টেট থাকলে সেটাকে এক্সপ্লয় করব, কিন্তু তারপরে যদি নতুন স্টেট না পাই তাহলে কিন্তু আর ওটাকে আর ফার্দার এক্সটেন্ড করবো না, ওখানেই আমরা স্টপ করে দেবো। তাই ফার্দার স্টপ করা, এখানে স্টপ করে দিয়ে এখানে এরপর থেকেই এই স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম দেখে আমরা কি তৈরি করব, আমরা মিনিমাম আমাদের যেটা সিম্পল সাইকেল এবং গ্রিডি সাইকেল, বাট এখানে তার আগে একটা নোট রয়েছে দেখতে পাচ্ছ, ছোট্ট করে নোট রয়েছে যে বিট ওয়াইজ যেটা অর করছি of the shifted version of the present state with the initial collision vector is meant to prevent collision from the initial future initiation। এটা কেন করি যদি বলি, প্রশ্ন থাকতেই পারে মনে, স্যার বিট ওয়াইজ অর এ শিফটেড ভার্সন অফ দ্য প্রেজেন্ট স্টেটের সাথে কোলিশন ভেক্টর কেন করা হয়, যাতে এটাকে ইন্ডিকেট করছে যাতে ফিউচারে কোনো কোলিশন যাতে না আসে, তাই জন্যই এটা ম্যাথামেটিক্যাল প্রুফ, যারা পেছনে ম্যাথামেটিক্সটা বানানো হয়েছে তারা রিসার্চ করে প্রুফ করে গেছে, আমাদেরকে সেটা নিয়ে মাথা মাথা দরকার নেই, বাট এটা কেন করেছে তার একটাই রিজন, বিট ওয়াইজ অর আমাদের যে করছি শিফটেড ভার্সন অফ প্রেজেন্ট স্টেটের সাথে ইনিশিয়াল কোলিশন ভেক্টর যাতে কোনোভাবে আমাদের কোনো যাতে কোলিশন না আসে। আরেকটা দ্বিতীয় পয়েন্টে বলেছে যে নাম্বার অফ ওয়েন দ্য নাম্বার অফ শিফট ইজ m+1, মানে m খানা কোলিশন ভেক্টরের সাথে +1 হয়ে গেলে 8 হয়ে গেল, মানে তার মানে কি, মানে 8 হয়ে যাওয়া মানে আমাদের সব জিরো হয়ে গেল, আর গ্রেটার দ্যান 8+ যাই ধরে না কেন, অল ট্রানজিশন উইল রিডিলেট ব্যাক টু দ্য ইনিশিয়াল স্টেট। যদি আমাদের 8খানা কোলিশন ভেক্টরের আমাদের বিট আছে, তার থেকে বেশি যদি ট্রানজিশন হয়, মানে 7+1 বা তার থেকেও বেশি হয়ে যায়, তাহলে যে কোনো ট্রানজিশন কিন্তু আমাদের ইনিশিয়াল স্টেটকেই ঘুরিয়ে পেয়ে যাবে, এই কিন্তু গল্প। দেখো ফর এক্সাম্পল আফটার 8 অর মোর শিফট it denote at 8+, যেটা আমরা 8+ বলছি, the state must be the initial state regardlessly of which state of the transition start from, মানে সবসময় ইনিশিয়াল কোলিশন ভেক্টরের কাছেই চলে আসবে যেই স্টেট থেকে স্টার্ট হোক না কেন। 8+ কথাটার মানে হচ্ছে তাই আমাদের আর কোনো রকম কোনো আর দরকারই নেই, কোনো রকম কোনো কোলিশন হবেই না, 8+ হয়ে যাওয়া মানে there is no collision, মানে আমাদের ইনিশিয়াল ভেক্টরে যতগুলো আছে তার থেকে এক বেশি হয়ে যাওয়া মানে কোনো কোলিশন হবেই না। বুঝতে পেরেছো? এবার আমরা ফার্স্ট লাস্ট আমরা শেষে চলে এসেছি, আমরা সিম্পল সাইকেল এবং গ্রিডি সাইকেলে রিলেট করবো। সিম্পল সাইকেল কি বলেছিলাম, যে ইজ আ ল্যাটেন্সি সাইকেল ইন উইচ ইচ স্টেট অ্যাপিয়ার অনলি ওয়ান, মানে প্রত্যেকটি স্টেজ মানে এমন সাইকেল তুমি দেখে দেখে ফাইন্ড আউট করো যেখানে প্রত্যেকটি স্টেট কিন্তু একবার আসছে। দেখুন ধরো না 3 ইজ আ সিম্পল সাইকেল, কেন প্রমাণ করছে দেখো, সাইকেল মানে কি যেটা ঘুরবে, দেখো এই যে সাইকেল 3 এখানে কিন্তু একটাই স্টেট আসছে যে এই স্টেটটা কিন্তু একবারই এসছে, ঠিক আছে,
এই স্টেটটা একবার, যতবারই সাইকেলে ঘুরুক এই স্টেটটা একবারই, অন্য কোনো স্টেট আর আসছে না, এই স্টেটটা একবারে আসছে। প্রত্যেকবারের সাইকেলে আমাকে এই স্টেটটা ওয়ান্স আসছে। দেখো 6 কে ধরে নাও, 6ও দেখতে পাচ্ছ যে 6 যেটা রয়েছে এখানে, দিস ইজ অলসো সাইকেল, মানে ঘুরছে যেহেতু এখানে সেলফ লুপ মানে সাইকেল, তো সেখানে দেখো এই স্টেটটা কিন্তু একবারই আসছে। ইচ স্টেট অ্যাপিয়ার অনলি ওয়ান, সেই সাইকেলের মধ্যে প্রত্যেক যে সাইকেলটা আমি গঠিত করা হয়েছে সেখানে কিন্তু একটা স্টেজ দিয়ে গঠিত করা হয়েছে, মানে একটা তুমি বলতে পারো স্টেট দিয়ে। 8 ধরে নাও, দেখতে পাচ্ছ 8 ইজ সিম্পল সাইকেল। দেখো এখানে 8 কিন্তু আমাদের একটা স্টেটেই বারবার আসছে, সিঙ্গেল স্টেট। 1 আর 8, ঠিক আছে, 1 আর 8 দেখতে 1 এখানে আসছে, তাহলে এই স্টেটটা প্রথমে আসলো, আবার 8 এখানে গেল, ঠিক আছে, তাহলে দেখো একটা সাইকেল, মানে এখান থেকে শুরু হচ্ছে 1 8। যে দুটো যে স্টেট আছে সাইকেলের মধ্যে সেটা একবারই আসছে, ক্লিয়ার হয়েছে? এগুলো সিম্পল সাইকেল। যেমন 3 8 দেখতে পাচ্ছ 3 তে এখানে আসলো, ঠিক আছে, আর 8 এখান দিয়ে গেল, দিস ইজ অলসো আ সিম্পল সাইকেল। যেটা সিম্পল সাইকেল না, দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 3 6 3, দেখো 3 তে এখানে আসলাম, ভালো কথা, 6 এ এখানে আসলাম আবার, তাই দেখো 3 তে যে স্টেটে এসেছিলাম 6 এ আবার সেম স্টেটেই আসলাম, আবার 3 তে আমি ঘুরে আবার এখানে এখানে গেলাম, তাহলে একটা স্টেট 3বার রিপিট করলো। কিন্তু ভালো করে ক্লিয়ার করে না, একটা স্টেট 3বার রিপিট করলো, তার মানে এটা সিম্পল সাইকেল না। সিম্পল সাইকেল বলেছিল যে তোমার সাইকেলের মধ্যে, মানে সাইকেলটা যখন আমার কমপ্লিট হয়, মানে শুরু তো এখানে, এই ঘুরে যখন এখানে কমপ্লিট হবে, সেই যে কমপ্লিট যে সাইকেলটা হলো একটা সাইকেল, তো তার মধ্যে একটা স্টেট একবারই আসবে। কিন্তু দেখো সাইকেলটা কমপ্লিট যে হলো, এখান থেকে শুরু হয়ে এখানে কমপ্লিট হলো, কিন্তু এখানে এই স্টেটটাই 3বার চলে এসছে, দ্যাটস ইজ নট আ সিম্পল সাইকেল। যেরকম আরেকটা আমি দেখাচ্ছি এক্সাম্পল, এটা মুছে 3 3 6, দেখো 3 এখানে গেল, এই স্টেট থেকে স্টেটেই গেল, আবার 3, আবার স্টেটে গেল, আবার 6, তাহলে দেখো 3বারই কিন্তু একই স্টেটে যাচ্ছে, মানে আমার সাইকেল যে কমপ্লিট করছি সেখানে আমার 3বারই কিন্তু একই স্টেটে যাচ্ছে, তাহলে এগুলো কিন্তু আমাদের একদমই কিন্তু আমাদের সিম্পল সাইকেল না। সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে কোনগুলো সিম্পল সাইকেল হবে, যে সাইকেলের মধ্যে একটা স্টেট কিন্তু একবারই আসবে, সেগুলোকে আমরা বলি সিম্পল সাইকেল। এবার এখান থেকে গ্রিডি সাইকেল বার করতে হবে। গ্রিডি সাইকেল কি করে বার করবো, এখানে ডেফিনেশনটা পড়ো না, পরের স্লাইডে গিয়ে বার করছি। গ্রিডি সাইকেল ইজ এ সিম্পল সাইকেল, গ্রিডি সাইকেলের যে সিম্পল সাইকেলগুলোই পরবর্তীকালে গ্রিডি সাইকেল হয়, বাট হুজ এজ আর অল মেড উইথ মিনিমাম ল্যাটেন্সি, যাদের এজগুলো মিনিমাম ল্যাটেন্সি দিয়ে তৈরি হয় ফ্রম দেয়ার রেসপেক্টিভ স্টার্টিং এজ, শুরু থেকে যে এজটা তৈরি হচ্ছে, যেরকম 1 8 3 8, এগুলো এজেস বলা হয়, ঠিক আছে, এগুলো এজ বলা হয় বা ল্যাটেন্সিস বলা হয়, সেগুলো মিনিমাম ল্যাটেন্সি দিয়ে তৈরি করা হচ্ছে ফ্রম দ্য রেসপেক্টিভ স্টার্টিং যেখান থেকে হচ্ছে। বা আরেকটা ডেফিনেশন বলছে যাদের অ্যাভারেজ লেটেন্সি কিন্তু লোয়ার, কম, সেগুলো গ্রিডি সাইকেল। পরের বার এক্সাম্পল দেখলেই বুঝতে পারবে, দেখো দেখলে বুঝতে পারছো যে কেন আমি ওখান থেকে সেম জিনিসটা রেখেছি এখানে। কোনটা দেখো, এটা তো 3টা সিম্পল সাইকেল ছিল, এদের সবসময় গ্রিডি সাইকেল দেওয়ার জন্য তোমায় বুঝতে হবে না যে স্যার কোনটাকে গ্রিডি সাইকেল নেবো, তোমরা সিম্পল অ্যাভারেজ বার করো। 3, তো 3 এখানে একটাই আছে বলে অ্যাভারেজ 3 হয়ে গেল। 6 6 একটা আছে বলে তার অ্যাভারেজ 6 হয়ে গেল। 8 8 একটাই আছে বলে অ্যাভারেজ 8 হয়ে গেল। 1 8, তাহলে 1 8 মানে 1 + 8 মানে করতে পারো 1 + 8/2, দুটো আছে, দুটো ল্যাটেন্সি আছে, তাহলে 4.5, তাহলে 4.5 হয়ে গেল। 3 আর 8 এর আমাদের দেখো 5 হয়ে গেল। 6 আর 8 এর, এগুলো সিম্পল সাইকেলেরই তোমরা কি করবে, অ্যাভারেজ ল্যাটেন্সি বার করলে 7 হয়ে গেল, ঠিক আছে। তো মোটামুটি এখান থেকে দুটো দুটো তুলবে, কি তুললাম, দুটো তুলবে, বা সিম্পল কথা বলতে পারো যে সব থেকে কম সেটাই হচ্ছে আমাদের গ্রিডি সাইকেল, মানে গ্রিডি সাইকেল তুমি অ্যাটলিস্ট দুটো তোলো, মোর দ্যান মানে 1 তুলবে, তাহলে এখানে দেখতে হবে সব থেকে কম কে এইটা, আর তারপরে কে অ্যাসেন্ডিং অর্ডারে ভাবলে এ, তাহলে এই দুটো হচ্ছে 3 আর 1, 8 হচ্ছে, এগুলো হচ্ছে গ্রিডি সাইকেল। পরবর্তীকালে এই দুটোর মধ্যে সব থেকে যে কম হবে সেটাই হচ্ছে আমাদের ভ্যাল, মানে তোমরা দেখেই বলে দিতে পারো সিম্পল সাইকেল লিস্ট করবে, যাদের অ্যাভারেজ ল্যাটেন্সি সব থেকে কম সেটাকে কি বলা হয়, মিনিমাম অ্যাভারেজ ল্যাটেন্সি বলা হয়। এবার এখান থেকে তোমরা পরের স্লাইডে দেখতে পাচ্ছ মিনিমাম অ্যাভারেজ ল্যাটেন্সি বার করেছি, মানে তাহলে মিনিমাম অ্যাভারেজ ল্যাটেন্সি মানে যে যার যে গ্রিডি সাইকেল সব থেকে কম ভ্যালু তাকে বলা হচ্ছে, ম্যাল কি বলছে, ইটস আ মিনিমাম অ্যাভারেজ ল্যাটেন্সি অবটেন ফ্রম দ্য গ্রিডি সাইকেল, মানে গ্রিডি সাইকেল যেটা তোমরা তৈরি করলাম, এই গ্রিডি সাইকেল তো দুটো ভ্যালু নিয়েছিলাম, দুটোকে নিয়েছিলাম, দুটোর মধ্যে সব থেকে যে কম তাকে কি বলা হবে, আমাদের ম্যান বলা হবে। মিনিমাম অ্যাভারেজ ল্যাটেন্সি ইন দ্য স্টেট ডায়াগ্রাম আর মার্ক অ্যাজ আ অ্যাস্ট্রিক, যেটাকে অ্যাস্ট্রিক যে স্টেট ডায়াগ্রামে সেটাকে অ্যাস্ট্রিক দিয়ে এরকম মার্ক করতে পারো, দেখো কোনো অসুবিধা নেই। অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য গ্রিডি সাইকেল উইচ লিড টু বি ম্যাল, অবশ্যই আমাদের লাগবে যে আমাদের অ্যাটলিস্ট একটা গ্রিডি সাইকেল, কিন্তু মাল্টিপল যত অনেকগুলো গ্রিডি সাইকেল কিন্তু এরকম টাই খেয়ে দিতে পারে, 3 3 3 4 এরকম টাই হয়ে যেতে পারে, অনেক ম্যাথমেটিক্স গুলো বুঝতে পারবে। তো যে কোনো একটাকে তোমরা ম্যাল রাখতে, সব থেকে মিনিমাম, টাই যদি খেয়ে যায় আমাদের ম্যাল। অনেক সময় আমি বলে দিলাম যেরকম 3 তে আছে, অনেক সময় এরকম সাইকেলও হতে পারে, আমি এক্সাম্পল দিচ্ছি, তোমরা ঘাবড়াবে না, যে ধরে নাও তোমার 3,3 এরকম ধরনের একটা সাইকেল আছে,
3,3 3,3 কিন্তু অ্যাভারেজ ল্যাটেন্সি 3 হবে, মানে 6/2 করলে কত হবে, আমাদের 3 হবে। তো সেই সূত্রে আমাদের এটাও কিন্তু এটা আমাদের যে মিনিমাম অ্যাভারেজ ল্যাটেন্সিতেও যাচ্ছে। যে কোনো একটাকে তোমরা ধরে নিতে পারো কি আমাদের কিন্তু এটা আমাদের মিনিমাম অ্যাভারেজ ল্যাটেন্সি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।